আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আজকে আমরা মূলত একটা কম্পিউটার কেনা থেকে শুরু করে যে কিনতে গেলে কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে এবং কেনার পরে সেটা কিভাবে সেট দিতে হবে এবং একটা কম্পিউটারের ভিতরে কোন কোন যন্ত্রের আসলে কি কি কাজ। ঠিক আছে, তুমি এই পাশে চলে যাও। ওই পাশে বসো। তুমি আর একটু দিকে চলে যাও তাহলে। হ্যাঁ, তোমার দেখা যায়? ঠিক আছে, চেয়ার আছে, থাকুক, সমস্যা, বসেন। দেখা যাচ্ছে না? তাহলে আরেকটু পাশে চলে আসো। বুঝতে পেরেছি। আচ্ছা, ওখানে পিছনে আরেকটা জায়গা আছে মাহফুজ, তাহলে তুমি ওই পিছনে ভাইয়ের সাথে গিয়ে বসো, চেয়ার আছে ওই ওখানে ভাইয়ের সাথে গিয়ে বসো। হ্যাঁ, একটা চেয়ার দিদি। ঠিক আছে আপু, আপনি তাহলে এক পাশে বসে যেতে পারেন। হ্যাঁ, দেখা যায় নাকি কারো প্রবলেম হচ্ছে না তো? না, সব ঠিক আছে। মাজার ভাই আরেকটু পিছনে যান, ভাই আরেকটু পিছনে যাক, আরেকটু পিছনে যাক। আপু একটু, তাহলে আপনি এই পাশে চেপে যেতে পারেন, এখানে তাহলে ডিস্টার্ব হবে না, সবাই এক সিরিয়ালে থাকলো। ঠিক আছে না? হ্যাঁ, সবাই বসতে পেরেছি ঠিকঠাক মতো? সবাই দেখা যাচ্ছে তো? না, ওকে। প্রথমত বসেন, একবার বসতে পারেন, সমস্যা নেই। প্রথমত কম্পিউটার দুই রকমের হয় থাকে, একটা ল্যাপটপ আর একটা হচ্ছে কি ডেস্কটপ, তাই না? দুইটা ভার্সনের হয়, একটা ল্যাপটপ যেটা পোর্টেবল আর একটা হচ্ছে কি ডেস্কটপ, যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি ডেস্কটপ। কোনটা কিনবো, ল্যাপটপ না ডেস্কটপ, কোনটার কি সুবিধা? ল্যাপটপের সুবিধা হচ্ছে ল্যাপটপ যে কোনো জায়গায় ইজিভাবে আমরা ক্যারি করতে পারি, এটা হচ্ছে কি ল্যাপটপের একটা সুবিধা। বাট ডেস্কটপ আমরা ইজিলি ক্যারি করতে পারি না, হয়তো একটু ঝামেলা পোহাইতে হয়, এটা হচ্ছে একটা বিষয়। তবে ল্যাপটপের ব্যাড সাইডটা কি? ল্যাপটপের ব্যাড সাইড হচ্ছে ল্যাপটপের যদি একটা পার্টস নষ্ট হয়, ওটার সাথে আরো কয়েকটা পার্টসও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ইভেন ঠিক করতে গেলেও ওই একটা পার্টসের সাথে যদি অন্য একটা পার্টস লেগে হালকা যদি একটু এদিক এদিক হয়ে যায়, তাহলে একটা পার্টসের সাথে আরেকটা পার্টস নষ্ট হয়ে যায়। পোর্টেবল জিনিস তো, ছোট জিনিস, যার কারণে একটা প্রবলেম হয়। আর ডেস্কটপের এর থেকে সুবিধাটা কি এর তুলনায়? একটা পার্টস নষ্ট হয়েছে, ওটা জাস্ট সিঙ্গেল পার্টসটাই আমি আবার রিপেয়ার করতে পারবো খুব ইজি পাবে। কথা বুঝতে পারছি? আর ডেস্কটপের আরেকটা সুবিধা হচ্ছে আমি যে কোনো সময় এটাকে আবার আপডেট করতে পারবো, মডিফাই করতে পারবো। র্যাম বাড়াতে চাচ্ছি, গ্রাফিক্স কার্ড লাগাতে চাচ্ছি, এসএসডি বাড়াতে চাচ্ছি, সেগুলো বাড়াতে পারবো। ল্যাপটপেও বাড়ানো যায়, তবে সীমিত। কিছু কিছু ল্যাপটপে সম্ভব না, কিছু কিছু ল্যাপটপে যদি আগে থেকে স্লট দেওয়া থাকে তাহলে বাড়াতে পারবো। সব ল্যাপটপে যে পারবো বিষয়টা এমন না, যদি স্লট থাকে, বাড়ানোর মতো অপশন থাকে, তাহলে বাড়াতে পারবো। কথা বুঝতে পারছি নি? ল্যাপটপ আমরা বিশেষ করে আসলে যারা অফিসিয়াল কাজকর্ম করে তারা ল্যাপটপ ইউজ করতে পারে, নো ইস্যু। ঠিক আছে। আর তবে যারা ভারী কাজ করে, লং টাইম পিসিতে বসে থাকে, তাদের জন্য ডেস্কটপ হচ্ছে যে কি বেস্ট। যারা মনে 5-6 ঘন্টা কম্পিউটারে কাজ করবে, তাদের জন্য ল্যাপটপের তুলনায় ডেস্কটপ হচ্ছে যে কি বেস্ট হবে। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, তুলনামূলকভাবে আবার ডেস্কটপের তুলনায় ল্যাপটপের এটা প্রাইসটা একটু বেশি থাকে, একটু বেশি থাকে, বেশি না, আবার 2-4-5 হাজার টাকা একটু ডিফারেন্স থাকে। সেম কনফিগারেশন, সেম কিছু, তবে ল্যাপটপের প্রাইসটা 2-4-5 হাজার টাকা বেশি থাকবে নতুন, আর ডেস্কটপেরটা তার থেকে একটু কম থাকবে। ঠিক আছে। আচ্ছা, এখন আসি একটা কম্পিউটার কেনার ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবো। সর্বপ্রথম হচ্ছে আমাদের কম্পিউটারে একটা প্রসেসর নামে একটা ছোট একটা জিনিস আছে, প্রসেসর। ঠিক আছে, আমি একটু খুলে দেখাই প্রসেসর জিনিসটা কি। এটা আমার পুরনো কম্পিউটার, এটা অনেক আগে 2010-8-এর দিকে, আর এটা একটু নতুন, নিউ, এটা 1 বছর হচ্ছে, এটা অনেক পুরানো। আমি পুরানটা খুলে দেখাই। এখানে এটা হচ্ছে কেসিং, মূলত আমরা যেটাকে সিপিইউ বলে থাকি, সিপিইউর উপরে এই অংশটা হচ্ছে কি কেসিং। সিপিইউ হচ্ছে ছোট প্রসেসরটাকে আমরা সিপিইউ বলে থাকি মূলত, তো ওইটার উদ্দেশ্য করেই আমরা পুরো জিনিসটাকে একসাথে সিপিইউ বলে থাকি। ঠিক আছে, তো আমি এটার মূলত এমনি এটার স্পেসিফিক নাম হচ্ছে কেসিং। আমি কেসিংটা খুলি, যদিও কেসিং এর এই পাশে কিন্তু নাট আছে, আমার এটাতে নাট আগে থেকে খোলা আছে, কারণ এটা আমি প্রায় সময় ক্লাস নেওয়ার জন্য নাট খুলে রেখেছি। আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই যে এই পাশে এবং এই পাশে নাটের অপশন আছে। ঠিক আছে, স্ক্রু থাকে, যেমনটা এটার মধ্যে আছে।
যেমনটা এটার মধ্যে আছে স্ক্রু আছে যে এটা, ঠিক আছে, এই স্ক্রুগুলো খুললে আমরা এটা খুলতে পারি। তো আমি এটা স্ক্রু খোলা আছে, আমি এটাকে খুলি, খুললাম। আচ্ছা, যদিও এগুলা কিন্তু খোলা আছে, এগুলো কিন্তু খোলা থাকে না, এটা স্ক্রু দিয়ে লাগানো থাকে। এই মাদারবোর্ড হচ্ছে আমার মেন এটা। আচ্ছা, সর্বপ্রথম আমি বলেছিলাম যে কি একটা কম্পিউটার কিনতে গেলে আমাকে যে জিনিসটা খেয়াল রাখবো, সর্বপ্রথম চয়েস হচ্ছে যে আমার সিপিইউটা। সিপিইউটা হচ্ছে আমার এই ছোট জিনিসটা হচ্ছে সিপিইউ, ঠিক আছে, যে প্রসেসর যেটাকে আমরা বলেছিলাম প্রসেসর। সো এই প্রসেসরটা প্রথমে আমাকে নির্বাচন করতে হবে যে আমি একটা কম্পিউটার বিল্ড করবো, একটা বানাবো, নতুন ডেস্কটপ বা ল্যাপটপ যেটাই হোক। তো সেক্ষেত্রে সর্বপ্রথম আমার খেয়াল রাখতে হবে যে কি আমার প্রসেসরটা কি হবে। প্রসেসর দুই রকমের হয়, দুই ধরনের হয়। একটা হচ্ছে যে কি ইন্টেল, আর একটা হচ্ছে এএমডি। একটা হচ্ছে ইন্টেল আর একটা হচ্ছে এএমডি, এই দুই রকমের প্রসেসর হয়ে থাকে। আপনারা দুজন আর একটু পিছনে যান। হ্যাঁ, আরো দুজন আপু আসছে, তো আরো দুজন স্যার চেয়ার দিয়ে দেন। ওখানে আছে, এই চেয়ারটা একটু পিছনে ট্রান্সফার করে দেন, একটু পিছনে ট্রান্সফার করে দেন। যদি আপনাদের উপর প্রবলেম হয়, এই পাশেও জায়গা খালি আছে, হ্যাঁ, ওই পাশে এসে বসতে পারেন, যে বসান। আচ্ছা, তাহলে আমি প্রথমে বলেছি যে কি আমাদের প্রসেসরটা হচ্ছে যে কি দুই রকমের প্রসেসর হয়। একটা হচ্ছে যে কি ইন্টেলের প্রসেসর, আর একটা হবে হচ্ছে যে কি এএমডির প্রসেসর। এখন আপনি কি ইন্টেল নেবেন না এএমডি নেবেন, সেটা আপনাকে প্রথমে চুজ করতে হবে। বলে ইন্টেল আর এএমডির ভিতরে পার্থক্য কি? কোনো পার্থক্য না, দুইটা আলাদা আলাদা কোম্পানি, ঠিক আছে। আপনি চাইলে ইন্টেলের ভার্সনগুলো নিতে পারেন অথবা এএমডির ভার্সনগুলো নিতে পারেন। ইন্টেলের অনেকগুলো ভার্সন আছে, যেমন আমাদের একদম ব্যাকডেটেড ভার্সন থেকে যদি আমি বলি, যেমন পেন্টিয়ন আছে, কোরাই থেকে শুরু করে পেন্টিয়ন বা ডুয়েল কোর, কোরাই 3, কোরাই 5, কোরাই 6 হয় না, কোরাই 7, ঠিক আছে। এরকম ভার্সন আছে এক এক। যত আপডেটে যাবেন, যেমন কোরাই 7 এখন আপডেটটা, ঠিক আছে। তো এরকম করে ইন্টেলের আছে। সেম ভাবে রাইজেন, এএমডি যেটা বলেছি, দুইটা বলছি না যে প্রসেসর দুই রকমের হয়, একটা হচ্ছে ইন্টেল আর একটা হচ্ছে এএমডি। ইন্টেলেরটা বলেছিলাম যে কি ডুয়েল কোর, কোরাই 3, কোরাই 5, কোরাই 7, এগুলো বলেছি ডুয়েলের ইন্টেলের এক একটা সিরিজগুলো, ঠিক আছে। আর এএমডির সিরিজ হচ্ছে কি রাইজেন, ঠিক আছে। যেমন রাইজেন 56, 2400 এরকম করে আমাদের রাইজেনের সিরিজগুলো হয়ে থাকে। তাহলে সর্বপ্রথম আমাকে চয়েস করতে হবে যে আমি প্রসেসর কি লাগাবো, সেটা কি ইন্টেলের নাকি এএমডির, ঠিক আছে নি। এবার ইন্টেলের যদি হয় সেটা কতটুকু আপডেট প্রসেসরটা লাগাবো, আর যদি রাইজেন হয় এএমডির হয় সেটা কতটুকু আপডেটটা নিব। যত আপডেট নিব তত প্রাইস বেশি, তত স্পিড থাকবে বেশি, ঠিক আছে। তাহলে প্রথম নির্বাচন আমার প্রসেসর আমি চুজ করলাম। প্রসেসর চুজ করার পরে কাজ হচ্ছে যে কি আমার ওই প্রসেসরের সাথে ম্যাচ করে মাদারবোর্ড নিতে হবে। ওই প্রসেসরের সাথে এই ম্যাচ করে আমি যদি মাদারবোর্ড প্রসেসর যদি আমি ইন্টেলের নিলাম, ঠিক আছে, ইন্টেলের প্রসেসর চুজ করলাম, তাহলে মাদারবোর্ডও চুজ করতে হবে ইন্টেলের সাথে ম্যাচ করে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি আর একটা কথা বলতে ভুলে গেছি। প্রসেসরের ভিতরে আমাদের তিনটা প্রসেসর হয় জেনারেলি, দুইটা প্রসেসর। একটা হচ্ছে কি ট্রে প্রসেসর, আর একটা হচ্ছে বক্স প্রসেসর। ট্রে প্রসেসর কি, বক্স প্রসেসর কি, এটা অনেকেই বলবে না, বুঝবে না। বক্স প্রসেসর গুলো একটু প্রিমিয়াম, দাম বেশি, কোয়ালিটি ভালো, ব্র্যান্ডেড, কথা বুঝতে পারছি। যেগুলা বক্স প্রসেসর মানে ওই প্রসেসরটা একটা বক্সেই থাকবে, একটা বক্সের ভিতরে একটা প্রসেসর থাকবে। আর ট্রে প্রসেসর আছে, ট্রে প্রসেসরটা এরা যারা দোকানে জব করে, দোকানে কম্পিউটার দোকানে, তারা ভালো বুঝে। ট্রে প্রসেসর হচ্ছে কি একটা ট্রে আসবে, ওই ট্রের ভিতরে অনেকগুলো প্রসেসর থাকে, একই মডেলের অনেকগুলো প্রসেসর, 10টা 12টা প্রসেসর একই ট্রের ভিতরে, ঠিক আছে। তাহলে যেটা বক্স আছে সেটা একটু প্রিমিয়াম, ওটার একটু দামটা বেশি হয় এবং কোয়ালিটিও ভালো।
আর ট্রে প্রসেসরগুলোর একটু হয়তো কোয়ালিটি একটু কম থাকে, দামেও একটু কম হয়, একটু দামে কম হয়ে থাকে ট্রে প্রসেসরগুলো। তাহলে প্রসেসর কেনার সময় আপনি একটু খেয়াল রাখবেন যে আপনাকে তো বলতেছে, আমরা তো বুঝি কম যে আমি কোন প্রসেসর দিচ্ছে আমাকে, সে কি বক্স প্রসেসর দিচ্ছে না ট্রে প্রসেসর দিচ্ছে আমি তো জানি না। বক্স প্রসেসরের দাম বেশি, সে বক্স থেকে খুলছে নাকি ট্রে থেকে, তাকে জিজ্ঞেস করবেন যে প্রসেসরটা দিচ্ছেন যে এটা কি বক্স প্রসেসর না ট্রে প্রসেসর। তখন সে আপনাকে একটু চিন্তা ভাবনা করে কথাবার্তা বলবে যে এই ব্যক্তি বক্স প্রসেসর ট্রে প্রসেসরের ভিতরে পার্থক্য কেমনে বুঝলো। এটা একমাত্র দোকানদাররা ছাড়া কেউ বুঝবে না বক্স প্রসেসর ট্রে প্রসেসর কি। জেনারেলি যারা কম্পিউটারে এক্সপার্ট, মোটামুটি কম্পিউটার চালায় 5-10 বছর, সেও কিন্তু জানে না যে ট্রে প্রসেসর আর বক্স প্রসেসরের ভিতরে পার্থক্য কি। কথা বুঝতে পারছি? এগুলো হচ্ছে কি যারা বিল্ড করে কম্পিউটার বানায় সরাসরি, সে এটা সম্পর্কে অভিজ্ঞ। তারা কিনে, তারা বেচা কিনা করে, তাদের হাতে দুই রকমের মাল আসে, একটা বক্সে আসে আর একটা ট্রে প্রসেসরে আসে। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। প্রসেসরের ভিতরে গেলাম, প্রসেসরের পরে আসি আমাদের মাদারবোর্ড। জি বলেন। জি না, দুইটাই কোয়ালিটি ভালো, এখানে কোনোটাই খারাপ কোয়ালিটি না, দুটোটাই ভালো। তবে মনে করেন আগে হয়তো একজনে দখল করেছে ইন্টেল, পরবর্তীতে এএমডি গুলো এসেছে। ঠিক আছে, দুটোটার কোয়ালিটি ভালো। আপনি ইন্টেলকে এএমডির সাথে যে কম্প্রোমাইজ করে যে ইন্টেল ভালো, রাইজেন ভালো না বা এএমডি ভালো না, বিষয়টা এমন না, দুটোটাই কিন্তু ভালো। তবে যত আপনি আপডেট ভার্সনটা নেবেন তত আপনার স্পিড ভালো পাবেন, এখানে ভালো খারাপের কিছুই নাই ইন্টেল আর এএমডির ভিতরে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আর হচ্ছে কি শুধু আপনি আপডেট যত নেবেন, ভার্সনটা যত আপডেট করবেন, সিরিজটা যত আপডেট নেবেন, তত আপনার স্পিড ভালো থাকবে, প্রাইসটাও বেশি আসবে, টাকাটাও একটু এরকম করে আসবে। ঠিক আছে, এবার আসি মাদারবোর্ড। সেম মাদারবোর্ডও আমাদের দুইটা ব্র্যান্ডের মাদারবোর্ড থাকবে, ইন্টেলের, এএমডির। যারা ইন্টেলের প্রসেসর কিনবে তাদেরকে মাদারবোর্ডও নিতে হবে ইন্টেলের, যারা এএমডির প্রসেসর কিনবে তাদের মাদারবোর্ডও নিতে হবে এএমডির। কথা বুঝতে পারছি নি? মাদারবোর্ড 3 রকমের হয়, এটিএক্স মাদারবোর্ড, মিনি এটিএক্স আর শুধু এটিএক্স। ইন্টেল মাদারবোর্ড আচ্ছা, যদিও আপনারা বাজারে যখন কম্পিউটার কিনতে যাবেন, কেনার আগে আগে একটু রিসার্চ করে নেবেন। রিসার্চ করার জন্য আগে হয়তো গুগল ছিল, বাট এখন চলে এসেছে এআই, চ্যাট জিপিটি। খুব সহজে চ্যাট জিপিটির কাছে আমি বলে ফেলতে পারি যে আমি একটা প্রসেসর নিব, কোন প্রসেসরটা নিলে আমার জন্য ভালো হবে, বা আমি কি কাজের জন্য প্রসেসরটা নিব, আগে কম্পিউটারটা আমি কোন কাজে ব্যবহার করব। হ্যাঁ, এটা আগে তাকে আগে বুঝাই বলতে হবে। আমি যদি গ্রাফিক্সের কাজে ব্যবহার করব, তাহলে সে আপনাকে গ্রাফিক্সের অনুপাতে সে আপনাকে একটা বাজেট দিয়ে আপনার জিনিসগুলোর নাম বলবে যে কোন কোন ব্র্যান্ডের কোন কোন সিরিজের নিতে হবে। আর যদি আপনি ভিডিও এডিটিংয়ে যান, বা আপনি যদি সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করেন, ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন, আপনি তাকে আগে আপনার কাজের ধরনটা বুঝাই বলবেন যে আমি এই কাজটা করব। ঠিক আছে, তখন আপনাকে ওই অনুপাতে ক্যাটাগরিগুলো বলবেন। আচ্ছা, এখন বললাম যে কি মাদারবোর্ড। মাদারবোর্ডের ভিতরে আমাদের একটা হচ্ছে যে কি মাদারবোর্ড, এটা আমাদের সচরাচর যে মাদারবোর্ডগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি মিনি এটিএক্স। ঠিক আছে, এটিএক্স একটু বড় হয়ে থাকে, এটিএক্স মাদারবোর্ড একটু বড় হয়, সেক্ষেত্রে স্লটগুলো একটু বেশি থাকে। স্লট কোনগুলো? এগুলো হচ্ছে কি এক একটা স্লট, কিসের স্লট? র্যামের স্লট, এসএসডির স্লট, গ্রাফিক্স কার্ডের স্লট, এইগুলোর স্লট থাকে, এইগুলোকে বলা হয় স্লট। ঠিক আছে, যেমন আমার এটার ভিতরে র্যামের 2টা স্লট আছে, এখানে 2টা র্যাম লাগানো আছে। ঠিক আছে, 2টা স্লট লাগানো আছে। এখন আমি এই 2টার উপরে স্লট এখানে র্যাম লাগাতে পারবো না। তো র্যাম আমাকে লাগাতে হলে 2টা লাগাতে হবে, হয়তো 8 জিবি করে 16 জিবি, না হয় 16 জিবি করে 32 জিবি, না হয় 32 করে। ঠিক আছে, তবে চেষ্টা করব যখন আমরা র্যাম লাগানোর, তখন র্যাম দুটোটার যদি সেম হয় ভালো হবে। একটা লাগালেন 16 জিবি আর একটা 8 জিবি, পারফরমেন্স কিছুটা কোয়ালিটি কম থাকবে, কিন্তু যদি দুইটাই যদি সেম থাকে 8 16 তাহলে ভালো পারফরমেন্স পাবো। ঠিক আছে, আমাদের কম্পিউটারে বেশিরভাগ আমরা ব্যবহার করে থাকি মিনি এটিএক্স, ল্যাপটপে এবং ডেস্কটপে মিনি এটিএক্সগুলোই বেশি আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, মাদারবোর্ডের ভিতরে 3 রকমের মাদারবোর্ড বলেছি একটা। আর একটা জিনিস হচ্ছে কি কাজের ধরন অনুপাতেও 3 ধরনের মাদারবোর্ড পাওয়া যায়, কাজের ধরন অনুপাতে। যেমন আমি যে প্রসেসরটা বলেছি সেটারও কাজের ধরন অনুপাতে 3 ধরনের প্রসেসর আসবে। একটা হচ্ছে কি এ সিরিজের, আর একটা বি সিরিজের, আর একটা এক্স সিরিজের। এ সিরিজেরটা হচ্ছে কি বেসিক সিরিজ, মানে বেসিক কাজগুলো করার জন্য, যেটা আমরা জেনারেলি গ্রাফিক্সের ক্ষেত্রে এগুলো দিয়ে করে থাকি। যেমন আমাদের বেশিরভাগ এই পিসিগুলো বানানো এ সিরিজ দিয়ে। কথা বুঝতে পারছি নি? বি সিরিজ মানে বিজনেস টাইপের,
যারা একটু বাজেট ভালো এবং হাই কনফিগারেশনে কাজ করবে, বেশি ডিটেলস কাজ করবে, যেমন প্রিন্ট হাউসে যারা এই যে ব্যানার ট্যানারগুলো প্রিন্ট করে একসাথে অনেকগুলো অনেক বড় বড় ব্যানার করে, যেটা 200 ফিট 300 ফিট 400 ফিট 500 ফিট এরকম বড় বড় ব্যানার করতেছে। এখন এত বড় ব্যানার আমার এই কম্পিউটার করতে গেলে কম্পিউটার ডেথ হয়ে যাবে, কথা বুঝতে পারছি নি? তো এই ক্ষেত্রে তাদের প্রসেসরগুলো এবং হাই থাকতে হয়, ঠিক আছে। আরেকটা বলেছে যে কি এক্স, সেটা হচ্ছে কি আলট্রা, মানে এটা বিজনেসদের যারা বড় বড় গার্মেন্টসে কাজ করে, বা গার্মেন্টসে যখন প্রিন্টের ডিজাইনগুলো প্রিন্ট আউট করা হয়, অনেকগুলো একসাথে সেট আপ দেওয়া হয়, সেই ক্ষেত্রে তখন ওটার জন্য আমাদের সুপার, যেগুলোকে সুপার কম্পিউটার বলা হয় থাকে, সুপার কম্পিউটার বলা হয়ে থাকে, কথা বুঝতে পারছি? তো জেনারেলি আমরা এই সিরিজের কম্পিউটারগুলো আমাদের বেশি বিল্ড করা হয়ে থাকে, ঠিক আছে। বিজনেসে গেলে একটু প্রাইসটা একটু বাড়বে। আচ্ছা, সেম ভাবেও আমাদের মাদারবোর্ড যখন কিনবো তখনও ওই একই, যদি আপনি প্রসেসর যদি এ সিরিজের হয়, মাদারবোর্ডও সামনে আপনাকে এই সিরিজে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, কয়েকটা ভালো ব্র্যান্ড যেগুলোর একটু ভালো নাম করা, সেগুলোর একটু কয়েকটা আমি নাম বলতেছি। যেমন গিগাবাইট আছে, গিগাবাইটের নাম শুনছি, গিগাবাইট আছে। তারপরে আমি এসব সবগুলো, তো অনেকগুলো ব্র্যান্ড, তো প্রায় 70টার মতো বাংলাদেশে ব্র্যান্ড আছে। এতগুলো নাম তো মুখস্থ রাখার নাই, তো আমি কয়েকটা লিস্ট করে রেখেছি যেগুলো আসলে খুব ভালো ব্র্যান্ড। আমি ভিডিওতে রেকর্ড দিয়ে দিচ্ছি, রেকর্ডটা আমরা ইউটিউবে ছেড়ে দিব, আপনারা ওখান থেকেও দেখে শিখতে পারবেন। বলেছি গিগাবাইট, এমএসআই, এটা হচ্ছে কি দুইটা ব্র্যান্ড, ইন্টেল আর এমডির। গিগাবাইট আর এমএসআই এগুলো হচ্ছে কি ভালো কোম্পানি, ঠিক আছে। আবার একটা আছে বায়োস্টার। এই তিনটা ব্র্যান্ড হচ্ছে কি একদম ভালো, মানে এই তিনটা ব্র্যান্ডের আপনি প্রসেসর মাদারবোর্ড নিলে একদম চোখ বুঝে নিতে পারবেন। আরো অনেকগুলো ব্র্যান্ডেড আছে, তবে ওগুলোর আমি আর নাম বললাম না, যে তিনটা ভালো সেই তিনটারই নাম বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমরা অনেক হয়তো কোশ্চেন করতে পারি যে এটা কি ইন্টেলের না এএমডির মাদারবোর্ড প্রসেসর, কিভাবে বুঝবো? আমরা যে এগুলো কিন্তু সাধারণত এভাবে আসে না, একটা বক্সে আসে, ওই বক্সের উপরে লেখা থাকে ইন্টেল অথবা এএমডি, ঠিক আছে। এবং সেটার মডেল নাম্বারটা লেখা থাকবে যে কি A450, A450, ঠিক আছে, A550, A560, এরকম সিরিজগুলো লেখা থাকবে। এর দ্বারা কি বলেছিলাম না, যে এ হচ্ছে বেসিক, তারপরে বি থাকতে পারে B450, B550, B60, এরকম থাকতে পারে, তারপরে এক্স থাকতে পারে, ঠিক আছে। তো এটা গেল তাহলে মাদারবোর্ডের বিষয়। তাহলে প্রথম বললাম হচ্ছে প্রসেসর, তারপরে বললাম হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ডের পরে আসি আমাদের র্যাম। র্যামের কাজটা কি? র্যাম মূলত আপনার এই কাজগুলোতে ডিসপ্লেতে শো করাবে। আপনার মাদারবোর্ডের কাজগুলো র্যামের মাধ্যমে সে ডিসপ্লেতে শো করাবে, কথা বুঝতে পারছি নি? র্যাম আচ্ছা, র্যাম মূলত আমাদের এখন, আগে DDR3 ছিল, DDR4 এখনো বাজারে আছে, এখন আপডেট আছে DDR5। DDR3টা একটু স্লো, DDR4টা মোটামুটি ভালো, DDR5 একটু ফাস্ট, বেশি ফাস্ট। DDR4-এর তুলনায় 5-এর একটু দামটা বেশি। আপনি যখন র্যাম লাগাবেন, একটা DDR4-এর আর একটা DDR5-এর লাগানোর চেষ্টা করবেন না, তাহলে স্পিড ভালো পাবেন না। দুইটাই DDR5 হবে, না হয় দুইটাই DDR4-এর লাগাবেন, কথা বুঝতে পারছি নি? আচ্ছা, এই গেল আমাদের র্যামের বিষয়টা। র্যাম খোলা লাগানো এগুলো আমি পরে দেখাই, আগে আমি প্রসেসটা বলি। একটা পিসি কেনার ক্ষেত্রে আপনারা যে সকল প্রসেসগুলো ফলো করবেন সেটা, কয়েকটা ভালো ব্র্যান্ডের র্যামের নাম বলে দিচ্ছি। অনেকগুলো আছে, আমি বলেছি 70টার উপরে আছে, শুধু মাদারবোর্ডে বলেছি, প্রসেসরে বলেছি 70টা, ঠিক আছে। তো আর এছাড়াও যদি কয়েকটা ভালো ব্র্যান্ডে বলি, যেমন কোরসায়ার আছে, তারপরে কিংস্টোন আছে, তারপরে কিং ব্যাংক আছে, নিউ ফর্জ আছে, কিং স্পেস, তারপরে লেক্সার, কালারফুল, এগুলো মোটামুটি এই সকল ব্র্যান্ডের র্যামগুলো মোটামুটি ভালো, আপনি এইগুলো ব্র্যান্ডের নিতে পারেন। এগুলোর ভিতরে কিছু চায়নাও আছে, কিছু চাইনিজও আছে, হ্যাঁ, কিছু থাইল্যান্ডে আছে, দেখে নিতে হবে। ওইখানে র্যামের গায়ে লেখা থাকবে, যে র্যামটা আছে না, বা যেই প্যাকেটটা থেকে বের করা হবে সেই প্যাকেটের গায়ে লেখা থাকবে মেড ইন চায়না বা থাইল্যান্ড বা যেটা আসে, হ্যাঁ, সেটা লেখা থাকবে। হ্যাঁ, চাইনিজগুলো এখন ভালো, আগে চাইনিজগুলো আমরা একটু করতাম যে চাইনিজ ভালো হবে না, বাট চায়নারা এখন যে প্রোডাক্টগুলো তৈরি করে সেগুলো একদম ভালো কোয়ালিটির তৈরি করার চেষ্টা করে। বেশিরভাগ ক্ষেত্রে এখন মার্কেট কিন্তু চায়নারই চায়নায় পাওয়া যায়। যে সকল থাইল্যান্ড বা USA বা জার্মানি, এই সকল প্রোডাক্টগুলো খুব রেয়ার এখন চলে এসেছে, কারণ চায়না বাজার দখল করেছে বেশি। তো চায়না নিলেও যে আপনি খারাপ পড়বে বিষয়টা এমন না, ঠিক আছে। চায়নার কোয়ালিটি এখন ভালো হয়ে গেছে, ভালো কোয়ালিটির প্রোডাক্ট আসে। আচ্ছা, এরপর আসি
এখন আরেকটা জিনিস আমি বলি, ডিডিআর আমাদের র্যামটা বলেছি, এই যে র্যামটা, এই র্যামের ভিতরে একটা সিরিজ থাকে, লেখা থাকে যে, যেমন হয়তো মডেল এখানে যে লেখা আছে, এই যে এখানে মডেল নাম্বারটা লেখা আছে, এটা কত জিবি র্যাম, 2 GB লেখা আছে DDR3, এবং এখানে লেখা আছে 1333। হ্যাঁ, এইখানে লেখা আছে। আপনারা একটু ট্রান্সফার করেন, এটা একজন একজন করে দেখে পিছনে ট্রান্সফার করেন। দেখেছেন আপনি? পিছনে ট্রান্সফার করেন। এই যে এটা এখানে লেখা আছে কত জিবি, 2 GB DDR, এই যে তিনটা দাগ, DDR3 1333। ঠিক আছে, এটা হচ্ছে কি সিরিজ মডেল নাম্বার। ঠিক আছে, এই এবং শেষে দিয়ে একটা দিয়ে আসা আছে কি HZ, হার্জ যেটাকে বলা হয়। ঠিক আছে, একজন একজন করে দেখে ট্রান্সফার করেন, পড়ে পড়ে ট্রান্সফার করেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি শেষে বলতেছি এটার কাহিনীটা কি, যে এই মডেল নাম্বারের সিরিজের কাহিনীটা কি সেটা। সবার দেখা শেষ হলে একজনে দিয়ে যায়। হয়েছে, সবার দেখা হয়েছে, দুটোটা ট্রান্সফার করে দেন। ওকে, থ্যাংক ইউ। এখন এই প্রত্যেকগুলোর মডেল নাম্বারের শেষে দিয়ে একটা সংখ্যা দেখতে পেয়েছি না? এই সংখ্যাটা যেমন এটাতে ছিল 1333, এই সংখ্যাটার দ্বারা বোঝায় এই র্যামটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1.3 মিলিয়ন। 1.3 মিলিয়ন ডাটা সে 1 সেকেন্ডের ভিতরে কাউন্ট করতে পারে, সাইকেল করতে পারে, যেটাকে সাইকেল বলা হয়, ঘুরানো। তো এই ফ্রিকোয়েন্সি যত বেশি থাকবে, যত বেশি থাকবে, তত র্যামটা স্পিড কাজ করবে। ঠিক আছে, সেটা আবার DDR3, DDR4, যদিও DDR3-র ভার্সনগুলো এক সিরিজের, এর থেকে আপডেট করছে DDR4, সেটার গুলো 1 বিলিয়নে যায়। DDR3-তে ছিল মিলিয়ন, DDR4-এ বিলিয়নে যায়। মানে 1 সেকেন্ডে সে একটা ডাটা কাউন্ট করতে বা একটা জিনিস কাজ করতে সে 1.6 মিলিয়ন 1 সেকেন্ডের ভিতরে করতে পারে, ডাটাগুলো কাউন্ট করতে পারে। ঠিক আছে, তো এইখানে যে সিরিজ নাম্বারটা, এই যেটার যত বেশি থাকবে ফ্রিকোয়েন্সি তত বেশি হবে। ফ্রিকোয়েন্সি মানে ওই যে 1 সেকেন্ডের ভিতরে তার ডাটা কাউন্ট করার ক্ষমতা তত বেশি। কথা বুঝতে পেরেছি? এটার সাথে আরেকটা জিনিস থাকবে, CL, ক্যাশ লেটেন্সি বলা হয়। CL, সিতে ক্যাশ, এলতে লেটেন্সি, ক্যাশ লেটেন্সি। ক্যাশ লেটেন্সি জিনিসটা কি? মডেল নাম্বারের পাশে লেখা থাকবে, যেমন এটাতে লেখা নাই ক্যাশ লেটেন্সি, আছে CL লেখা আছে 9, CL লেখা আছে 9। CL মানে ক্যাশ লেটেন্সি। যেই র্যামের ক্যাশ লেটেন্সি কম হবে সেই র্যাম তত ভালো, বেশি হলে ক্যাশ লেটেন্সি, ক্যাশ CL লেখা থাকবে, CL9, CL16 বা 15 বা 30। CL মানে হচ্ছে 1 সেকেন্ডে সে একটা ডাটা কাউন্ট করতে সে 16টা সেকেন্ড সময় নেবে। ওটা ফ্রিকোয়েন্সি সময় নেই। ঠিক আছে, তো এটার যত সময় কম নিবে তত স্পিড ভালো। তাহলে CLটা যত কম থাকবে, কম, তাহলে সেটা ভালো। আর আরেকটা বলেছি উপরে যেটা, এটা হচ্ছে হার্জ। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি HZ লেখা আছে 1333 HZ, ওটা হচ্ছে হার্জ। হার্জ যত বেশি হবে ফ্রিকোয়েন্সি তত ভালো, মানে ওটা তত তার বেশি ডাটা কাউন্ট করতে পারে। আর CL যত কম থাকবে তত সময় কম নিবে। ঠিক আছে, বাট আবার এমন যদি হয় যে আপনার র্যাম হচ্ছে DDR মনে করেন 5, র্যাম DDR5, এবং সেখানে ক্যাশ লেটেন্সি মনে করেন 30, CL লেখা আছে 30। আবার আরেকটা র্যাম হচ্ছে কি DDR4, বাট ওটার শেষে লেখা আছে কি CL মনে করেন 50। তাহলে এখন কি DDR5-এর তুলনায় DDR4টা কি স্পিড বেশি হয়ে যাবে? না, মূলত ওটার ভিতরে ফ্রিকোয়েন্সি বেশি আছে। তাহলে DDR4-এর তুলনায় 5টা কিন্তু বেটার, ফ্রিকোয়েন্সি বেশি থাকার কারণে। ঠিক আছে, এখন আপনি যদি DDR5 দুইটা হয়, সেক্ষেত্রে আপনি তুলনা করবেন যে CL কোনটাতে কম। একই মডেল DDR5, দুটোটা DDR5 যদি হয়, তখন আপনি CLটা যেটার কম হবে সেটা আপনি ভালো হবে।
ঠিক আছে। আবার আরেকটা জিনিস খেয়াল করবেন যে কি ফ্রিকোয়েন্সি, যেটা হার্জ লেখা থাকে যে 1600 বা 5000 বা 6000 ফ্রিকোয়েন্সি HZ, 5000 HZ, তার মানে ওটার ফ্রিকোয়েন্সি বেশি। যেটার ফ্রিকোয়েন্সি বেশি এবং সিএল কম, সেই র্যামটা আপনার ভালো স্পিড দিবে। বুঝতে পারছি নি? তাহলে র্যামটা কেনার সময় যখন লাগাবে তখন আপনি বলবেন যে কি আমি একটু দেখি র্যামটা দেখবেন, দেখার পরে বলবেন যে কি আপনার এই ব্র্যান্ডে সিএল যে ক্যাশ লেটেন্সি, যেটাকে ক্যাশ লেটেন্সি কমে আর পাওয়া যাবে কিনা, আছে কিনা। ঠিক আছে, তাহলে আপনার ওই র্যামটা আরো, তখন ওই ব্যক্তি আপনাকে একটু কথা বলার সময় চিন্তা ভাবনা করতে হবে যে এই ব্যক্তি ক্যাশ লেটেন্সি কিভাবে বুঝে। এই যে কথা বলতেছি এগুলো জেনারেলি কোনো প্রতিষ্ঠান আপনাকে বলবে না। আমি এই পর্যন্ত যতগুলো প্রতিষ্ঠানে জব করেছি কোনো প্রতিষ্ঠানে এই সম্পর্কে বলে না, জাস্ট আপনাকে খোলামেলা কি এগুলো দেখাবে। আমি আপনাকে ডিটেলস বলতেছি, যেটা একটা দোকানদারে আপনাকে কথা বলার ক্ষেত্রে হুঁশ করে কথা বলবে যে এই ব্যক্তিকে আজে বাজে মাল দেওয়া যাবে না, জিনিস দেওয়া যাবে না, সেটা সম্পর্কে জানে। ওই একটা ওয়ার্ডের কারণে সে আপনাকে আন্ডার এস্টিমেট করবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এই গেল আমাদের র্যামের পার্টসটা। এবার আসি এসএসডি। এসএসডি জিনিসটা কি? যেটা আমাদের স্টোরেজ, মানে এটা এত জিবি আমার গান টান ফাইল টাইল থাকবে, ওই স্টোরেজটা। এসএসডি আগে ছিল হার্ড ডিস্ক, HDD। হ্যাঁ, আমি এগুলার ফুল ফর্মটা বলতেছি না, এগুলো আপনারা গুগলে সার্চ করে নেবেন, এখন ইজি হয়ে গেছে। এগুলার ফুল ফর্ম বলে জেপিজি, পিএনজি, তারপরে ওয়েব ফাইল, ABIF, SSD, র্যাম, WW, CPU, এই সকলগুলোর আপনারা ফুল ফর্ম ChatGPT কাছ থেকে জেনে নেবেন। আমি আর এগুলা মুখস্থ করে সময় নষ্ট করা, এগুলো যে মুখস্থ করলে যে বিশাল কিছু অর্জন হয়ে গেছে বিষয়টা এমন না। আপনি কাজ জানতে হবে, কাজ যদি না জানেন এটার কাজটা কি সেটাই জানেন না, বাট ফুল ফর্ম জেনে। এখন আমাদের বিশেষ করে সমস্যাগুলো হয় এখানে, আমাদের পরীক্ষার কোশ্চেন আছে কি যুদ্ধ কত সালে হয়েছিল, 1970 সালে, ওটা জানি, কিন্তু যুদ্ধের মেন প্রেক্ষাপটটা কি, কেন হয়েছিল সেটাই আমাদেরকে জানি না, শুধু সালটা মনে রাখছি বাস, ওটাই আমাদের কোশ্চেন আসে। তো এই সালে দিয়ে ফুল ফর্ম দিয়ে কিছু না, মেন বিষয়টা আপনাকে জানতে হবে যে এটার কাজটা কি। ঠিক আছে, ওকে। তাহলে এসএসডি আর HDD হার্ড ডিস্ক, যেটাকে বলি হার্ড ডিস্কের এখন চল কম, হার্ড ডিস্ক এখন চলে না। হার্ড ডিস্কটা হচ্ছে এরকম, এটা হচ্ছে হার্ড ডিস্ক। ঠিক আছে, আর এসএসডি গুলো এখন ছোট হয়ে গেছে, এরকম র্যামের মতো দেখতে ছোট, এসএসডি গুলো ছোট হয়ে গেছে। ঠিক আছে, এসএসডি আর হার্ড ডিস্কের ভিতরে পার্থক্যটা কি? এই হার্ড ডিস্কটা হচ্ছে কি একটু স্লো। হার্ড ডিস্কের ভিতরে একটা ভিতরে ফ্যান ঘুরে। হার্ড ডিস্কটা যখন আমরা কম্পিউটার চলে তখন হার্ড ডিস্কে হাত দিলে হার্ড ডিস্কের ভিতরে সিডির মতো একটা ফ্যান ঘুরে। সিডি যেরকম ঘুরে না, আমাদের সিডি ঘুরতো না আগে, আমরা সিডি যুগ দেখছিলাম না, সিডিটা ঘুরতো, ঠিক হার্ড ডিস্কের ভিতরে এরকম সিডির মতো একটা জিনিস ঘুরে, যার কারণে একটু ভাইব্রেশন হয়। কিন্তু এসএসডি আরো ছোট করে ফেলা হয়েছে, আরো পোর্টেবল করেছে। এটা অনেক বড় না, কিন্তু এটা অনেক ছোট হয়ে গেছে না, বাট এটা আবার স্পিড বেশি, ওটার তুলনায় এটার স্পিডটা বেশি এসএসডির। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো এসএসডি আমরা সর্বনিম্ন হয় 256 GB, তারপরে হয় 512 GB, তারপরে হয় 1 TB, 2 TB। তো আমরা এসএসডি সর্বনিম্ন 256 GB দিতে পারবো, এর কমেই পসিবল না। ঠিক আছে, এগুলোর ভার্সনগুলো কিন্তু টাইপগুলো এরকমই হয়, 256, 512, 1028। 1 TB যেটা বলা হয় এটা হচ্ছে 1028 GB। ঠিক আছে, এই আমরা যে কেবি বা এমবি গুলো বলে থাকি এগুলো মূলত 1028 KB, 1028 MB মিলে 1 GB হয়। তো এরকম করেই করা হয়। ঠিক আছে, তা আপনি আপনার বাজেট অনুযায়ী, বাজেট কম থাকলে 256 GB নিতে পারেন, বাজেট ভালো থাকলে 512 GB। আর যদি আপনি ভিডিও এডিটিং এর কাজ করবেন, গ্রাফিক্সের কাজ করবেন, তাহলে আমি প্রিফার করব কমসে কম 512 GB নেবেন। এর উপরে বেশি নিতে পারলে ভালো, আপনার টাকা থাকলে আপনি বেশি নিলে আপনার জন্য ভালো। আপনি ইন ফিউচারে 5-10 বছর আপনি জিনিসগুলো রেখে 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 দিতে পারবেন। না হলে কিছুদিন পরে আপনার স্টোরেজ ফুল হয়ে যাবে, আপনাকে আবার ডিলিট করতে হবে, যেগুলো দরকারি সেগুলো ডিলিট করতে হচ্ছে, বেদরকারি সেটা তো ডিলিট করবেনই। বুঝতে পেরেছি? তাহলে প্রথম ধাপ গেল আমার প্রসেসর, সেকেন্ড ধাপ গেল আমার মাদারবোর্ড চয়েস করা, থার্ড ধাপ গেল আমার র্যাম, তারপরে গেল আমার এসএসডি। ঠিক আছে, এসএসডির পরে এসএসডির ভিতরেও আমাদের কয়েকটা ব্র্যান্ডের বলে দিচ্ছি, কিছু ভালো ব্র্যান্ড, যেমন আমি কিংস্টন আছে, কিংস্টন ফেরি, তারপরে হচ্ছে কিংসম্যান, তারপর হচ্ছে কিংস ব্যান। এই 3টা ব্র্যান্ড মোটামুটি ভালো এসএসডির ভিতরে। হ্যাঁ, তারপরে আরো অনেকগুলো আছে, যেমন এই মিফি আছে, মিফি ব্র্যান্ডটাও ভালো, কালারফুল আছে, কালারফুলও ভালো। এই 5টা ব্র্যান্ডের যেগুলো বলেছি এগুলো মোটামুটি ভালো। ঠিক আছে, এগুলো নিলে মোটামুটি আপনার এসএসডিটা অনেকদিন লং লিভিলিটি হবে এবং স্পিড কাজ করবে। আচ্ছা, এবার আসি পাওয়ার সাপ্লাই। এই জিনিসটা পাওয়ার সাপ্লাই এখানে আমাদের লেখা থাকে, এটার ভিতরে উল্টা লেখা আছে পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে এটা কত ভোল্টের। ঠিক আছে, এটা লেখা থাকবে। আপনার এই মাদারবোর্ড, যখন আমরা মাদারবোর্ডটা কিনি, মাদারবোর্ডের প্যাকেটের মধ্যে লেখা থাকে যে এই মাদারবোর্ড কত ভোল্টেজ সাপোর্ট করতে পারবে, কত ভোল্টেজ কমে গেলে সাপোর্ট করবে না, আবার বেশি হলে পুড়ে যাবে, সেটা ওখানে লেখা থাকে।
কথা বুঝতে পারছেন? সো প্রত্যেকটা মাদারবোর্ডে কতটুকু দরকার হয় সেটা ওই অনুপাতে আমরা এই পাওয়ার সাপ্লাইটা নিব। আপনি যদি গ্রাফিক্স কার্ড লাগান, গ্রাফিক্সের কি জিনিস এখনো বলি নাই, গ্রাফিক্স একটা এক্সট্রা একটা জিনিস, ওটা যদি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে এই পাওয়ার সাপ্লাইটা একটু ভালো থেকে নিতে হয়। ওই যেহেতু গ্রাফিক্স কার্ড কাজ করবে সেই গ্রাফিক্স কার্ড অনুপাতে পাওয়ার সাপ্লাই নিতে হয়। কথা বুঝতে পারছি? আচ্ছা, এখন তাহলে বললাম দেখি পাওয়ার সাপ্লাই আমরা মাদারবোর্ডের কেসিং এ লেখা থাকবে ব্র্যাকেটে, ওই অনুপাতে পাওয়ার সাপ্লাই গুলো ভালো কোয়ালিটির নিব। ঠিক আছে? এই তো এটা আসলে পাওয়ার সাপ্লাইতে আমরা খুব একটা মাথা কামানোর দরকার হয় না, এটা ওরাই বুঝে দিয়ে দেয়, কারণ ওরা জানে যে এই মাদারবোর্ডে এই পাওয়ার সাপ্লাই দিলে এই মাদারবোর্ডটা নষ্ট হবে না। ওরা একটা প্রোডাক্ট এমন দিবে না যে যেটা 3 মাসে জ্বলে গেলে কিন্তু এটা 1 মাসের ভিতরে জ্বলে যাবে, বেশি ওভার হয়ে গেলে। আপনি একটা ওভার ভোল্টেজ দিয়ে দিয়েছেন, সেটা 1 দিন 2 দিন 3 দিন, এরপর আস্তে আস্তে পুরো শুরু করবে। ওই ক্ষেত্রে ওই দোকানদারের লস, কারণ ওদের একটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকে পিসি। আপনি যখন একটা কম্পিউটার কিনেন তারা একটা গ্যারান্টি দিয়ে থাকে, ওয়ারেন্টি দিয়ে থাকে যে 3 বছরের ওয়ারেন্টি। আপনার মাদারবোর্ড জ্বলে গেছে, তার মানে হচ্ছে কি তারা এটাতে ফল্ট করেছে, এটা আপনার ফল্ট না। এর কাজ হচ্ছে কি, ইলেকট্রিসিটি যতই আসুক না কেন সে এটাকে কম্প্রোমাইজ করবে, এটাকে কম্প্রোমাইজ করে যতটুকু দরকার ততটুকু সে সাপ্লাই করবে। এখন সে যদি এটাতে ভুল করে তাহলে তার কারণেই সে মাদারবোর্ডটা জ্বলে গিয়েছে, এটা আপনার দোষ না, তাদেরই ফল্ট। তাদের ফল্টের কারণে আপনার মাদারবোর্ড এসে তারা এটা আপনাকে চেঞ্জ করে দিতে হবে বাধ্য। ঠিক আছে? ওকে, গেল মাদারবোর্ডের বিষয়। এরপর আসি আপনার কেসিং। এই জিনিসটা যে কেসিংটা দেখতে পাচ্ছি এটা আলাদা মূলত কেনা যায়, এটা আলাদাই দাম ধরা হয়। ঠিক আছে? তো এই কেসিং এর বিভিন্ন কোম্পানির আছে, এটা ভালো খারাপের কোনো বিষয় না। আপনার কাছে ভালো লাগছে সুন্দর থেকে একটু স্টাইলিশ মডেল নিতে চাচ্ছেন, একটু দামটা বেশি হবে। আর যদি নর্মালে যান 2-3 হাজার, 2,000, 2,500, 3,000-এর ভিতরে নর্মাল এই কেসিং গুলা 2 থেকে 3,000-এর ভিতরে পাওয়া যায়। ঠিক আছে? আর হচ্ছে, আর যদি আপনি একটু স্টাইলিশ নিতে চান, যেমন আমার ওখানে যে পিসিটা আছে এটা গ্লাস সিস্টেম, ওটা হচ্ছে যে 4,000, 5,000, 6,000 এরকম দামি, বিভিন্ন দামি আছে। ওগুলোতে ফ্যান বেশি থাকে, কুলিং ফ্যান, যাতে মাদারবোর্ডটা ঠান্ডা থাকে সেটার জন্য। ঠিক আছে? গেল কেসিং এর বিষয়। আর কিবোর্ড, মনিটর, কিবোর্ড আর মাউস। কিবোর্ড মাউস সবচেয়ে একেবারে যদি রাফ ইউজ করেন, রাফ ইউজ করার জন্য লজিটেক A4 ট্যাগ, লজিটেক A4 ট্যাগ, এই দুইটা ব্র্যান্ড ভালো। এই দুইটা ব্র্যান্ড আপনি একেবারে ভেঙে সেরুয়ে আপনি ইউজ করতে পারবেন। কথা বুঝতে পারছি? যে কোনো জায়গায়। এই যে আমাদের এটা লজিটেক ব্র্যান্ডের, এগুলা 4-5 বছরে কিছু হবে না, 4-5 বছরে কোনো কিছুই হবে না। লজিটেক আর A4 ট্যাগ। দাম কত সেটাও বলে দিচ্ছি। জেনারেলি যারা বেশি কিনে তাদের কাছ থেকে 750 রাখবে কিবোর্ড, বাট নর্মালি আপনি কিনতে গেলে 800, 850। এর থেকে বেশি চাইলে বুঝবেন যে আপনার কাছ থেকে বাড়তি দাম চাচ্ছে। ঠিক আছে? ওকে, মাউস 350। হ্যাঁ, যদি আপনার যদি আরেকটু ফিচার বাড়ানো থাকে, যে ওটা লাইটিং আছে, RGB আছে, তাহলে দাম বাড়তে পারে। আমি যেগুলো বলেছি এগুলো হচ্ছে নর্মাল কিবোর্ড, মানে নর্মাল বলতে রাফ ইউজের জন্য। বলছে এটাতে যদি কোনো কিছু কমতি আছে বিষয়টা এমন না, সবই ঠিক আছে। ওই তো ওগুলোতে একটু লাইটিং একটু বেশি থাকে এটার জন্য। ঠিক আছে? তাই এইগুলো আপনি ইউজ করতে পারবেন 5-10 বছর, কিছু হবে না। আর কিবোর্ড বলেছি 350, হয়তো এর থেকে কেউ 350, 380, 400 নিতে পারে, বাট এর থেকে 400 বেশি গেলে বুঝবেন যে সে বাড়তি নিতে চেষ্টা করতেছি। এবার আসি মনিটর। মনিটরের ভিতরে আমাদের খেয়াল রাখবেন, যদি আপনি গ্রাফিক্সের কাজ করেন, গ্রাফিক্সের ভিডিও এডিটিং এর কাজ করেন, তাহলে IPS প্যানেল মনিটর নেবেন, IPS প্যানেল। ঠিক আছে? মনিটর ভালো ব্র্যান্ডের জন্য HP, স্যামসাং, আসুস, LG, এগুলো ভালো ব্র্যান্ডের মনিটর। ঠিক আছে? এগুলো নিলে চোখ বন্ধ করে 5-10 বছর ইউজ করতে পারবেন। ইনকেস 2-1টাতে প্রবলেম হতে পারে, বাট খুব বেশি একটা প্রবলেম হয় না। এগুলোর দামটাও একটু বেশি, যেমন এই মনিটরের দাম যদি হয় 10,000 টাকা, HP ব্র্যান্ডের সেম সাইজের মনিটর হবে 15,000 টাকা, 5,000 টাকা বাড়তি, কারণ ওটার ব্র্যান্ড, ওটার কোয়ালিটি আলাদা। এটা চাইনিজ ব্র্যান্ড, যেমন এটা হচ্ছে হিগভিশন। তারপরে ওখানে আরেকটা আছে, ওগুলো হচ্ছে যে কি ট্রান্সনিক, ওটা হচ্ছে ট্রান্সনিক। সো এগুলো হচ্ছে চাইনিজ ব্র্যান্ড, খারাপ না, চাইনিজ ব্র্যান্ড ভালো, তবে ওই অন্যান্য ব্র্যান্ডের তুলনায় এতটা ভালো না আর কি। যেমন HP, তারা যে কোয়ালিটি মেনটেন করে সেটা হয়তো তারা দেয় নাই, একটু কম। চাইনিজ চিন্তা করেছে যে কি আমরা মিডল ইস্ট বাজারটাকে ধরে রাখার জন্য, যাতে একজন মিডল ব্যক্তি যার মধ্যবিত্ত আয়, সে যেন আমার প্রোডাক্টগুলো কিনতে পারে। তাদের এটা একটা খুব একটা চমৎকার একটা চিন্তা ভাবনা, যে তারা ওয়ার্ল্ডের ভিতরে একটা ক্যাটাগরি চেঞ্জ করছে, যে কি সারা ওয়ার্ল্ডে যারা রিচেস আছে তাদের কত পার্সেন্ট, আর যারা মিডল ইস্ট তারা কত পার্সেন্ট, যারা লো একেবারে তারা কত পার্সেন্ট। তারা এটা অ্যালগোরিদম আগে চেক করেছে যে কি মিডল ইস্টটা বেশি, মধ্যবিত্ত সংখ্যা বেশি। সো আমি ফোকাস করেছি মধ্যবিত্তদেরকে আমি বাজার দখল করব, সেজন্য তারা ওই মিড রেঞ্জের জিনিসগুলো বেশি তৈরি করতেছে। কথা বুঝতে পারছেন? আইফোন ছাড়া যারা দামি
এদের টাকা পয়সা বেশি, তারা আইফোন চালাচ্ছে। কিন্তু আপনি দেখেন হুয়াওই, তারপরে ওপো, তারপরে এই লেনোভো, এগুলো সবগুলো চাইনিজ ব্র্যান্ড। এগুলো কিন্তু খারাপ ফোন না, ভালোই ফোন, কিন্তু তারা মধ্যবিত্তের বাজারটাকে দখল করার জন্য তারা এই চিন্তা করেছে। এন্ড আগামী 50-100 বছর পরে দেখবেন যে কি চায়নারা এই বিশ্বটাকে রাজত্ব করবে। ওরা ওরকম ভাবে আগাচ্ছে। আচ্ছা যাক, কথা অন্যদিকে চলে যাচ্ছে। তাহলে আমরা মনিটরের ক্ষেত্রে বললাম যে কি, যদি ভালো ব্র্যান্ডের নেন একটু দামটা বেশি পড়বে, তবে খেয়াল রাখবেন যে কি আইপিএস কিনা। ঠিক আছে, আইপিএস প্যানেল হলে আপনি এই গ্রাফিক্সের কাজ করে কালারগুলো ঠিক থাকবে। নর্মাল কাজ করলে আইপিএস না হলে সমস্যা নাই, যে আপনি নর্মালি অফিসিয়ালি কোনো কাজ করতেছেন, হিসাব নিকাশের কাজ, ওগুলোর জন্য আপনার ডিজাইনের কালারের খুব একটা তারতম্য না হলে সমস্যা হয় না। ঠিক আছে, এইগুলো মনিটরের বিষয়। তাহলে আশা করি সবগুলো বিষয় নিয়ে কথা বলা হয়েছে। অ্যান্ড ওকে, পিসি কেনার ব্যাপারে সবগুলো বিষয় শেষ। এবার আসি আমাদের কোন কোন প্রোডাক্টের কি কাজ কিভাবে লাগাবো, সেট আপ করবো সেটা। আপনি একটা কম্পিউটার কিনেছেন, এখন সেট আপ করবেন কিভাবে, আমি প্রথমে সেট আপটা দেখাই। আপনাকে ওরা এভাবেই প্যাকেট করে দিবে, এভাবেই কিন্তু প্যাকেট করে দিয়ে দিবে, এইগুলো আলাদা আলাদা। আপনি বাসায় এনে, বেশিরভাগ ক্ষেত্রে ওদেরকে 50-100 টাকা 200 টাকা দিয়ে সেট আপ করা লাগে। যদি আপনি ওটা বাঁচাতে চান, নিজে সেট আপ করতে পারবেন, একদম ইজি ওয়ে, কোনো জটিল কিছু না। সর্বপ্রথম আসি আমরা পাওয়ার কেবল যেটা আছে, এটা হচ্ছে যে আমাদের পাওয়ার কেবল। ঠিক আছে, এটার এই পাশটা লাগবে আমাদের মাল্টিপ্লাগে, আর এই পাশটা যাবে আমাদের এইখানে। তাহলে বুঝতে পেরেছি কথাটা, এই পাশটা আমাদের মাল্টিপ্লাগে যাবে। ওকে, মনে করেন মাল্টিপ্লাগে লাগালাম, প্রথম নম্বর কাজ শেষ। এটা পরে লাগানো বেটার, অনেক সময় শক করতে পারে, হালকা বিদ্যুতের শক করে, তো এটা পরে লাগাবেন। এটা আমি পরেই বলি, নাহলে আপনারা আবার শক খাবেন, পরে আবার পিসি ধরবেন না ভয়ে। আরেকটা কেবল দিবে আপনাকে এইচডিএমআই কেবল। এইচডিএমআই কেবল হতে পারে, আরেকটা কেবল হতে পারে বিজিএ কেবল। এইচডিএমআই কেবল হচ্ছে এটার জন্য, এইখানে এইচডিএমআই কেবল আছে, আর এটা হচ্ছে বিজিএ কেবলের জন্য, বিজিএ পোর্ট। এটা বিজিএ কেবল যেটা পুরানো ছিল, এখন বিজিএ কেবলগুলো আস্তে আস্তে কমিয়ে ফেলতেছে, এখন সবগুলোতে এইচডিএমআই এই কেবলটাই এখন বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা। সো এইচডিএমআই কেবলের একটা পাশ আমাদের এইখানে লাগবে, খেয়াল রাখবেন এখানে কিন্তু ঘাট আছে, ওইখানে ঘাটটা দেখা যাচ্ছে কোন দিকে চিকন কোন দিকে মোটা। এই ঘাট দেখে আপনি যে কোনো একটা পাশ লাগালেই হবে, দুইটা পাশই সেম। এটাকে এইচডিএমআইটাকে এখানে লাগালাম। বাকি এই অংশটা কোথায় লাগাতে হবে, আমাদের মনিটরে। ওর কাজটা কি, ওর কাজ হচ্ছে এইখান থেকে যাবতীয় বিষয়গুলো সে এখানে আউটপুট দেখাবে। কথা বুঝতে পারছি নি? তো এখানে আমরা মনিটরকে নিলাম, এই যে এই পাশে আমরা কেবল দেখতে পাচ্ছি, সবাই দেখতেছেন, এটা হচ্ছে বিজিএ পোর্ট। যদি আপনার কেবল ওইখানে যদি আপনাকে কেবল যদি বিজিএ দেয়, হ্যাঁ, তাহলে আপনার বিজিএ লাগাতে হবে। যে সকল মনিটরগুলো পুরনো, যেমন আমার ওখানে একটা সর্বশেষ যেটা আছে ওটা পুরনো, ওটার মধ্যে এটা নাই, ওটার মধ্যে হচ্ছে যে কি এই পোর্টটা আছে, এই পোর্টটা নাই, এই পোর্টটা নাই, এই পোর্টটা আছে, যেটা বিজিএ পোর্ট, বিজিএ পোর্ট। ঠিক আছে, যেটা বলা হয় বিজে ভিডিওগ্রাফি অ্যাডাপ্টার, মেবি ফুল ফর্ম আমি আর বলতেছি না। সো এটা হচ্ছে বিজিএ পোর্ট, আর এটা হচ্ছে এইচডিএমআই পোর্ট, দুইটারই কাজ সেম, তবে ওটা ব্যাকডেটেড, এটা আপডেট। ঠিক আছে, তাহলে আমার যদি এইচডিএমআই কেবল থাকে আমরা এখানে লাগাবো, আর যদি বিজিএ থাকে বিজিএটা এখানে লাগাবো। ঠিক আছে, তাই। এবার এখানে আরেকটা জিনিস আছে, চার্জার। এই যে চার্জারটা এখানে লাগাতে হবে, স্যার চার্জারটা একটু বের করে নিয়ে আসুন তো, মাল্টিপ্লাগের সাথে আছে। চার্জারটা লাগাবো আমরা এইখানে, মনিটরে আমাদের আর কোনো কাজ নেই, শেষ। একটা এই চার্জারটা কি করবে, মনিটরকে মানে ইলেকট্রিক দিবে, কারেন্ট দিবে, আর এটা আউটপুটটা ওখান থেকে এখানে দেখাবে। বুঝতে পেরেছি? আচ্ছা, মনিটরের কাজ শেষ। এবার আসছি আমি মনিটরটাকে আপাতত এপাশে রেখে দিলাম। এটা তো আমাদের মাল্টিপ্লাগে লাগবে। এরপরে এখানে আসি, এইখানে আমাদের
মাউসটা আমরা এখানে অনেকগুলো পোর্ট আছে, এটা হচ্ছে ইউএসবি পোর্ট, এগুলোকে বলা হয় কি ইউএসবি পোর্ট। এখানেও আছে, এখানেও আছে। সো আমরা ইউএসবি পোর্টটা এখানে লাগালাম, মাউসের কাজ শেষ। এরপরে সেম ভাবে কিবোর্ডটাও, আমাদের কিবোর্ডের পোর্টটা স্যার ওখান থেকে উপরে বাক্সের ভিতরে এই আছে ল্যান কেবল আছে, ইন্টারনেট কেবল উপরে, একদম উপরে বাক্সে পাবেন। হ্যাঁ হ্যাঁ, একটা ল্যান কেবল নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু একটু সাইড করে যান। হ্যাঁ, কিবোর্ডের আমরা কিবোর্ডটাকেও সেম এখান থেকে যে কোনো একটাতে লাগিয়ে দিতে পারি, ব্যাস লাগিয়ে দিলাম। ঠিক আছে, এবার আসি ইন্টারনেটের লাইন, যেটা ল্যান কেবল যেটাকে বলা হয়। এই ল্যান কেবলটা আমরা লাগাবো হচ্ছে যে কি এটার মধ্যে। এখানে আর কি কি কেবল আছে একটু বলে দিই। যেমন এগুলো হচ্ছে যে কি আমাদের হেডফোনের, এখানে 3টা পোর্ট আছে, হেডফোনের 3টা পোর্ট আছে। এখানে সেই সাথে পোর্টগুলোর সাথে একটা চিহ্ন আছে, আইকন আছে, চিহ্ন দেওয়া আছে। কিসের চিহ্ন? একটা হচ্ছে স্পিকার, আর একটা হচ্ছে যে কি মাইক্রোফোন, যেটা আমার গ্রহণ করবে, রেকর্ড করবে, সেটা হচ্ছে মাইক্রোফোনের। তো আমরা সাপোজ আমি আমার হেডফোনটা নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এই যে এইখানে আপনি আমার হেডফোনের ভিতরে একটা পোর্ট, সো এটার সাথে আরো 2টা পোর্ট দিয়েছে, যেখানে 2টা মাথা থাকে, এরকম 2টা মাথা। একটা মাথা হচ্ছে কিসের জন্য? রেকর্ড করার জন্য, আরেকটা হচ্ছে যে কি শোনার জন্য, আউটপুট দেওয়ার জন্য। তো এইখানে ওইরকম দাগ আছে লেখা, একটাতে মাইক দেওয়া আছে, একটাতে এই যে এটাতে মাইক দেওয়া আছে, এই পাশেটাতে মাইক দেওয়া আছে। তো মাইকের মধ্যে আমরা যেটা মাইকের সিস্টেমে এরকম লাল দাগ থাকে, স্পিকার এগুলোর পোর্টগুলোর মধ্যে এরকম লাল দাগ থাকবে, লালটা লালের সাথে লাগাবো, সবুজটা সবুজের সাথে লাগাবো, 2টা লাগালে চলবে, বাস আরেকটা দরকার হয় না আমাদের। হ্যাঁ, তো আমরা এইটাকে পোর্ট করে দেব। ঠিক আছে, আর এটা কি ইউএসবি পোর্টে আমরা এটাকে ইন করে দেব, ব্যাস বুঝতে পেরেছি এই পোর্টগুলোর কাজটা। আচ্ছা, এরপরে আসি আমাদের ইন্টারনেট, যেটা এটাকে বলা হয় কেবল লাইন, ল্যান কেবল। ল্যান কেবলের কাজটা একটু এক্সপ্লেন করি। এগুলোর মধ্যে আমরা চাইলে ফ্যান ড্রাইভও ইউজ করতে পারবো, এগুলোর মধ্যে ইউজ করতে পারবো। তো ফ্যান ড্রাইভের জন্য আমাদের সামনে থাকে, যেমন এটার মধ্যে আছে, এটার মধ্যে সামনে আছে, প্রত্যেকটা ভিতরে সামনে থাকে, তাই না? তো সামনের গুলো দেওয়া হয়েছে মূলত ফ্যান ড্রাইভের জন্য। তাহলে সামনের গুলো তো আপনি চাইলে কিবোর্ড এবং মাউসের গুলো লাগাতে পারবেন, নো ইস্যু। তবে বেটার হচ্ছে যে যেটা পার্মানেন্ট সেটাকে আমরা পিছনে ইউজ করি, সামনে যেগুলো এগুলো ওয়ান টাইমের জন্য ব্যবহার করে থাকি, এই ফ্যান ড্রাইভের জন্য। আর এই কেবল লেন 2টা জিনিস, ল্যাপটপে কেবল লেনের জায়গা নাও থাকতে পারে, ল্যাপটপে কেবল লেনের জায়গা থাকে না, যেগুলো ব্যাকডেটেড ওগুলোতে থাকতে পারে, আপডেট যেগুলো সেগুলোতে ল্যান কেবলের জায়গা থাকে না। তো ওটা কি ল্যাপটপে অলরেডি ওয়্যারলেস ঢালাই করা থাকে, ওয়্যারলেসটা অলরেডি ঢালাই করা থাকে, ঠিক আছে ল্যাপটপে। সেজন্য আমরা ওয়াইফাই অন করলেই সাথে সাথে এটা চলে আসে। কিন্তু আমাদের এই কম্পিউটারগুলোতে ওয়্যারলেস কেবল ওয়্যারলেস নাই, তো আমরা এই জন্য ডাইরেক্ট ল্যান কেবলটা ব্যবহার করে থাকি। কথা বুঝতে পারছি? এই জন্য আমরা ল্যান কেবলটা ব্যবহার করি। ল্যান কেবলটা কিভাবে ব্যবহার করবো? ওয়ালাইকুম আসসালাম। ওকে বাবা, প্লিজ সিট হিয়ার। ওকে, সো এটা হচ্ছে আমাদের ল্যান কেবলটা আমরা এখানে লাগাবো। এখানে একটা লক আছে, খেয়াল রাখবেন। লাগানোর সময় লক লাগে না, লকের প্রয়োজন নেই, বাট খোলার সময় আপনাকে অবশ্যই লকটাকে চাপ দিয়ে খুলতে হবে। কথা বুঝতে পারছি? না হলে আপনার গার্ড ভেঙে যাবে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। যে এখন আমি লাগাচ্ছি এটাকে, এটা হচ্ছে আমাদের ল্যান পোর্ট, ঠিক আছে, ইন্টারনেট। আর বাকি অংশটা কোথায় লাগাবো? বাকি অংশটা আমাদের রাউটারের মধ্যে লাগাবো, ঠিক আছে। যদি আপনি তারের ঝামেলা করতে না চান, তাহলে বাজারে ওয়্যারলেস ডঙ্গল পাওয়া যায় ছোট, ঠিক আছে, সেগুলোকে আপনি নিতে পারেন। নিলে আপনার ওখানে কম্পিউটারে ওটাকে ইনস্টল করলেই ওয়াইফাই, ল্যাপটপে যেরকম ওয়াইফাই আসে, তখন আপনার এই ডেস্কটপে ওয়াইফাই সিস্টেম চলে আসবে। তাহলে আপনারা কেবলের, তবে ওগুলোতে স্পিডটা একটু কম থাকে, তো ভালো মানের হলে স্পিড পাওয়া যাবে, একটু লো কোয়ালিটির হলে স্পিড কম থাকবে। এইগুলোতে আবার স্পিড ভালো,
সবচেয়ে ভালো স্পিড পাবেন আছে ল্যান কেবল। ঠিক আছে, ওকে, এইগুলো ল্যান কেবলদের বিষয়টা। এবার আসি, তাহলে সেটআপটা বুঝতে পেরেছি, আর কোনো ঝামেলা নাই, বাস শেষ। এরপরে আমরা ওটা লাগিয়ে দেবো, কোনটা, আমাদের পাওয়ার কেবলটা। তো পাওয়ার কেবলটা সবার পরে লাগানোর কারণটা কি, যাতে আমি এগুলো লাগাতে গিয়ে যাতে শক না খাই, সেটার জন্য সবার শেষে লাগাচ্ছি। তাই বাকি এই কাজটা আমাদের মাল্টিপ্লাগে লাগবে। ঠিক আছে, এইগুলো আমাদের একটা পিসি কেনার পরে কিভাবে আমরা সুন্দর করে সেটআপ দিব সেটা। আশা করি এটা নিয়ে আর কারো সমস্যা হওয়ার কথা না। এবার আসি, ভিতরে যে সকল জিনিসগুলো বলেছিলাম সেগুলোর আসলে কোনটার কি কি কাজ, কিভাবে কাজ করবে সেগুলো একটু বলি। আমি একটু আগে সেটআপ করে লাগিয়ে নিই, তারপরে দেখা। এই মাদারবোর্ডটা জেনারেলি এখানে আমাদের স্ক্রু আছে, যে কিছু হোল দেখতে পাচ্ছি না, এগুলো দিয়ে স্ক্রু দিয়ে এখানে লাগানো থাকে। এই যে লাগানোর জায়গা আছে, দেখতে পেয়েছেন, ব্যাস শুধু লাগানো থাকে, আর কিছু না। মূলত মেন কাজ কিন্তু এটা জাস্ট এটা শুধু সেট আপ করা, স্ক্রু দিয়ে লাগানো আছে। তো স্ক্রু খুলে আমি মাদারবোর্ডটাকে বের করলাম। সর্বপ্রথম আমি একটু বলি, এই মাদারবোর্ডের বিষয়টা বলেছিলাম যে এটা প্রসেসর, বাট এটার উপর একটা ফ্যান থাকে, কুলিং ফ্যান। এটার উপরে একটা ফ্যান থাকে, এইভাবে লাগানো, এভাবে থাকে জিনিসটা। আমি ফ্যানটা পরে লাগাই দেখাবো। এভাবে থাকে জিনিসটা, মাদারবোর্ডটা। ঠিক আছে, আচ্ছা, সবার প্রথমে এই ফ্যানের কাজটা কি, এই ফ্যানটা আমার এই প্রসেসরটাকে কুল করে, ঠান্ডা রাখে। কারণ আমার যখন কম্পিউটার কিছুক্ষণ চলতে থাকে, চলতে চলতে এটা গরম হয়ে যায়, হিট হয়ে যায়। সো হিটনেস কমানোর জন্য এই ফ্যানটা, কুলিং ফ্যানটা ওটাকে ঠান্ডা করে। এইখানে মাঝখানে আমরা একটা গামের মতো একটা জিনিস দেখতে পাচ্ছি না, গামের মতো, এই জিনিসটা নামটা আমার মনে আসা করে যায়। এটা ছোট একটা গাম পাওয়া যায় বাজারে। এটার কাজটা কি? হ্যাঁ 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 হ্যাঁ, হিট পেস্ট লেখা ছিল, আমি মনে ভুলে যাই। আচ্ছা যাক, হিট পেস্ট এরকম একটা নাম ছিল। হ্যাঁ, হিট পেস্ট গাম পাওয়া যায় বাজারে, বললে হবে যে হিট পেস্ট ছোট পাওয়া যায়, গাম পাওয়া যায়। এগুলোর কাজটা কি, এই গামটা যদি লাগাই, লাগানোর পরে এই গামটা আমার এই প্রসেসরটাকে হালকা একটু চাপ দেয়। কেন? এই প্রসেসরের ভিতরে কিছু পিন আছে, সেই পিনগুলো যেন একটা আরেকটার করে বরাবর সুন্দর করে কানেক্ট হয়। কথা বুঝতে পারছি নি? আর ফ্যানটা কি করে, এটাকে ঠান্ডা করে, কুল করে। ওই আবার যে গামটা, ওটাও আবার কিন্তু এই কুলিং করার চেষ্টা করে, প্রসেসরটাকে ঠান্ডা রাখারও ট্রাই করে। এটা কিছুদিন পরে শুকায় যায়, এই গামটা কিছুদিন পরে শুকায় যায়। শুকাই গেলে কি হয়, হয়তো একটু লুজ হতে পারে, তো বছর খানিক, বছর 2 বছর পরে এরকম শুকায় যেতে পারে। ঠিক আছে, তখন আমরা এটাকে আবার লাগাইতে পারবো। ঠিক আছে, বাজারে গেলে দোকানদারের কাছে নিয়ে গেলে বলে শুকাই গেছে। আচ্ছা, কিভাবে বুঝবো শুকাইছে না শুকাইছে? যদি শুকিয়ে যায় তখন প্রসেসরটা লুজ হতে পারে। লুজ হলে আপনার ওপেন করবেন, বন্ধ হয়ে যাবে, ওপেন করবেন, বন্ধ হয়ে যাবে, ওপেন করবেন, বারবার বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, অথবা বিপ সাউন্ড আসবে, 3টা বিপ সাউন্ড, 3টা বিপ বিপ, এরকম 3টা সাউন্ড আসবে। তখন বুঝে নেবেন যে আপনার প্রসেসরে এই হিটটা শেষ হয়ে গিয়েছে, প্রসেসর লুজ। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল একটা বিষয়। কুলিং ফ্যানটা এখানে লক আছে, এইগুলো হচ্ছে লক। আমি একটু কুলিং ফ্যানটা প্রথমে লাগাই। লাগানোর জন্য এখানে দেখেন, এখানে দেখা যাবে এই চারটা এতে ঘাড়ে যখন একটা বসাবো তখন দেখা যাবে এটা বসছে কি না বসে না। সবগুলোকে একটু খুলে নিতে হবে। এটা খোলার সিস্টেমটা হচ্ছে উপরের দিকে ধরে টান দিলে এটা উপরের দিকে উঠবে, এগুলো উপরের দিকে উঠানো লাগে, তাই উঠানো হয়েছে। এখানে আবার লকের একটা সিস্টেম আছে, অ্যারো দেখা যায়। অ্যারোটা যেদিকে ঘুরানো, ওইদিকে ঘুরালে এটা লক হবে, আর এদিকে ঘুরালে এটা লকটা আনলক হবে। এটা লক হবে, আনলক হবে। কথা বুঝতে পারছিনি? এটা এভাবে খুললে আনলক, আর যেটা এরোটা যেদিকে দেখানো ওইদিকে লক। এটা সবাইকে একটু দেখতে দেন, ট্রান্সফার করেন, লকটা দেখুক। ঠিক আছে,
যে কোন দিকে লক হচ্ছে সেটা আপনি দেখে দেখে পিছনে ট্রান্সফার করেন। ট্রান্সফার করা, তাড়াতাড়ি ট্রান্সফার করা, দেরি হয়ে যাবে, লকটা দেখলে বুঝো যে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যদিও আমি মনে করি আপনারা মাদারবোর্ডে হাত না দেওয়াটাই বেটার, ঠিক আছে। জাস্ট এগুলো একটু দেখে রেখেছি, বেসিক আইডিয়াটা যেন আপনার থাকে, ও কি কাজ করতেছে আপনি বুঝতে পারবেন, দেখে যেন বুঝতে পারেন যে সে কি করতেছে, এই জাস্ট বেসিক আইডিয়াটা। কিন্তু এখানে ক্রিটিক্যাল জিনিস তো, আপনি একটা ধরতে গিয়ে একটা কিছু ভেঙে ফেললেন, একটা গার্ড নষ্ট করে ফেললেন, তো এটা আমি মনে করি যে কি না ধরা, নিজে না ধরাই বেটার। রেকর্ড চলে? ঠিক আছে, কারো বাকি সমস্যা নাই তো? দেখা হয়েছে, দেখা হয়েছে, দেখা হয়েছে। এই যে এটা হচ্ছে যে কি লক, এই লকটা এদিকে ঘুরলে এটা লক থাকবে, তার মানে আমার এখন লক আছে। মাদারবোর্ডে যখন লাগানো থাকবে এইভাবে লক থাকবে, ঠিক আছে, এইভাবে লক থাকবে। সো এইভাবে ঘুরাতে হবে, ঘুরাতে হবে, ঘুরানোর পরে তারপর আমার লকটা আবার এর উপর দিকে উঠাতে হবে, ঘুরানোর পর তারপর উপরের দিকে এইভাবে টান দিব, উপরে উঠাবো, এরপরে আমরা এটাকে উঠালে উঠে যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের এই ফ্যানের কানেক্টর, এটা পাশে দিয়ে একটা কানেক্টর আছে আমাদের, এই ফ্যানের কানেক্টরটা এই যে এই পাশে আছে, পাশেই থাকে, যে কোনো মাদারবোর্ডে থাকে, এটা আমরা এখানে লাগাতে পারবো। এখানে চারটা পিন আছে, বরাবর করে লাগিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, আমি একটু ফ্যানটা এখন রাখি। এরপরে মাদারবোর্ডে যে প্রসেসরটা আছে, প্রসেসরটা আমরা খুলবো কেমন করে? প্রসেসর হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল জিনিস, খেয়াল রাখবেন। এই প্রসেসরটা আপনি খুললেন, খোলার পরে খোলাটা ইজি, বাট লাগানোর ক্ষেত্রে যদি আপনি ভুলভাবে লাগান, শুধু একটা ঘুরে গেল, তাহলে আপনার সম্পূর্ণ মাদারবোর্ড জ্বলে যাবে, গার্ডগুলো নষ্ট হয়ে যাবে। এই যে আমি একটু খুলে আপনাদেরকে দেখাই, এই খুললাম, খোলার পরে এটা যেই অবস্থায় আছে আপনি খেয়াল রাখবেন, এটা যেইভাবে খুলতেছি ঠিক ওই পজিশনে লাগাইতে হবে। যদিও চারিপাশে ইন্ডিকেট করা আছে, যদি ইন্ডিকেটর খুব ছোট আকারে করা, আপনি ইন্ডিকেটর না বুঝলে তাহলে আপনি ঝামেলায় পড়ে যাবেন। আমি প্রসেসরটাকে খুলে দেখাচ্ছি আসলে এই প্রসেসরটার ভিতরে কেমন। দেখেন এইখানে ছোট ছোট পিন আছে, এই দেখেন ছোট ছোট পিন আছে, দেখা যায়, দেখতে পেয়েছেন? ছোট ছোট পিন, এই এক একটা পিন এই এখানে এক একটা ঘরের সাথে কানেক্ট হয়, মানে এটা হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড বলা যায়, মানে এটা মেনলি হচ্ছে কি জান, তার আজরাইল এটা জান কবজ করবো না, এটা হচ্ছে কি তার জান, কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে হার্ট, ঠিক আছে। এই জিনিসটাই মূলত আমার সম্পূর্ণ কম্পিউটারের মেন, এইটাই সবকিছুকেই মেনটেন করে। আচ্ছা, এখন আসি, এইটা ঠিক লাগানোটা বরাবর করে লাগাইতে হবে, যদি বরাবর করে না লাগাই তাহলে ভেঙে যাবে, গাঁটগুলো উল্টা পাল্টা হয়ে গেলে ভেঙে যাবে। সো আমি আপনাদেরকে একটু বুঝাই দিচ্ছি, একটু দেখাই দিই। দেখেন আমি কতবার খুলেছি, কিন্তু এরপর আমার কাছে কনফিউশন লেগে যাচ্ছে। রিজনটা হচ্ছে সবগুলোর ভিতরে সেম দাগ মনে হচ্ছে, হ্যাঁ এইখানে।
কিভাবে বুঝবো? বোঝার জন্য সবাই একটু খেয়াল করেন। এই যে এই প্রসেসরের এইখানে একটা দাগ দেখতে পাচ্ছি, এখানে কর্নারে গোল দেখতে পাচ্ছি, চারপাশে তিন পাশে গোল, কিন্তু এইখানে একটু অন্য একটা দাগ, তাই না? সেম এই জিনিসটার জন্য বোঝার জন্য এইটা কাটা দিয়েছে, আর বাকি তিনটা সাইড কোনা দিয়েছে, আর এই সাইডটা দিয়েছে একটু কাটা, যাতে এইটা দিয়ে বোঝা যায় যে ওই জিনিসটা ওই সাইডে বসবে। কথা বুঝতে পারছেন? খেয়াল করেন। এই যে এই প্রসেসরে আমি এখানে রাখলাম, দেখেন এইখানে গোল, এখানে গোল, চারপাশে কোনায় গোল গোল তিনটা চিহ্ন আছে না? বাট এই পাশের চিহ্নটা কিরকম? ত্রিভুজ টাইপের। ঠিক এই ত্রিভুজটা বসানোর জন্য এই যে আমার এই ঘাটটা, এই তিনটা কোনা, এই কোনা, কিন্তু এটা কোনা না, এটা কাটা আছে, এবং এখানে ইন্ডিকেট আছে, এই যে নিচে দেখতে পাচ্ছি নি, এই ইন্ডিকেটটা এই প্রসেসরটাকে বোঝাচ্ছে যে কি এটা এই লেভেলে বসবে। ঠিক আছে, আসতেছি, সবাইকে দেখাবো। এই যে আমার প্রসেসরটা এখন যেই লেভেলে বসেছে, এইখানে এই ছোট করে একটা গোল দেখাচ্ছে না? এইখানে ছোট করে গোল দেখাচ্ছে, এইখানে ছোট করে গোল দেখাচ্ছে, কিন্তু এই পাশে এই কোনায় একটু ত্রিভুজের মতো দেখাচ্ছে, এই যে গোল্ডেন টাইপের দেখতে পেয়েছি। তো কিভাবে বুঝবো? এই যে এইখানে দেখেন একটা দাগ আছে, দেখেছেন একটা দাগ আছে, এই দাগটা ওইটাকে ইন্ডিকেট করে দিয়ে এটা বলবে। এবং এইখানে এই জিনিসটা, এই যে প্লাস্টিকের যেটা, এটা কাটা পড়েছে, দেখছে একটু কাটা দিয়েছে, এগুলো হচ্ছে কোনা, এটা কোনা, এটাও কোনা, কিন্তু এই সাইডটা একটু কাটা দিয়েছে বোঝার জন্য। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পেরেছেন আপনারা? এই যে এই গোল গোল আছে, এইখানে ত্রিভুজ আকৃতির আছে, আবার এই ত্রিভুজ আকৃতিটা বুঝবো কেমন করে? এই যে এখানে সাদা একটা দাগ দেওয়া আছে ত্রিভুজের মতো, দেখছেন নিচে? ওই ত্রিভুজটা দ্বারা বুঝে, এইখানে এগুলোতে নাই, শুধু ওইটার মধ্যেই আছে। আর এইখানেও আবার এগুলো কোনাকার, এটা কোনাকার, কিন্তু এটা একটু কাটা, ত্রিভুজের মতো কাটা। ওই কাটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই প্রসেসরটা এইভাবে বসবে। কথা বুঝতে পারছেন? এই যে আমি প্রসেসরটাকে উঠানোর পরে এটার ভিতরে অবস্থাগুলো দেখছেন, ছোট ছোট পিন, ছোট ছোট ঘর আছে, ঠিক দেখতে পেয়েছি। এই ঘাটগুলো যদি উল্টো পাল্টা হয়, তাহলে আপনার ঘাটগুলো ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমরা এটাকে খুব লাগানোর সময় খুব সাবধানের সাথে লাগাতে হবে, এটাই সবকিছু। ওকে, আর কারো কোনো প্রবলেম নেই তো? দেখেছেন? ওকে, আচ্ছা, আমি প্রসেসরটাকে লাগানোর জন্য এই যে সেম এটাকে উঠানোর পরে এভাবে করলাম, এরপরে এটা চাপ দিয়ে লাগাতে হবে, এটা স্প্রিং সিস্টেম। এই চাপ দিয়ে এখানে একটা ঘাট আছে, এই যে ঘাটের মধ্যে ছেড়ে দিলে এটা লেগে গেছে। আবার খুলবো কেমন করে? এটাকে চাপ দিব, চাপ দিয়ে এখন আমার খুলে যাবে। বুঝতে পেরেছি? এই দেখালাম প্রসেসরের লাগানো খোলার ব্যাপারটা, প্রসেসরের ভিতরে কাজগুলো। এবার আসি র্যামটা কিভাবে লাগাবো, র্যাম কিভাবে খুলবো, র্যামের কাজ কি, র্যাম কেন, কখন, কিভাবে পরিষ্কার করতে হবে সেটা বুঝি। আমাদের কম্পিউটার মাঝে মাঝে দেখা যায় আমি অন করেছি, কিছুক্ষণ পরে অফ হয়ে যাচ্ছে, আবার অনেক সময় দেখা যায় কি নিজে নিজে অন হচ্ছে, অফ হচ্ছে, অফ হচ্ছে। তার মানে হচ্ছে র্যাম পাচ্ছে, বারবার ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় কি আমার কম্পিউটার চলতেছে, মনিটরে আলো আসে নাই, মনিটরের আমার সকেটও ঠিকঠাক মতো লাগানো আছে, কিন্তু মনিটরে আসতেছে না, তার মানে র্যামে প্রবলেম। র্যামের কাজ হচ্ছে ডিসপ্লে দেখানো। সো আমরা র্যামটাকে খুলবো কেমন করে, এটা লাগানো থাকে কেমন করে, আমি আগে লাগাই। এখন আমার এটা লাগানো আছে, খোলার জন্য এই দুই পাশে দুইটা বাটন আছে, দেখতে পেয়েছি। আমি এটাকে প্রেস করলাম, এই পাশটা খুললো, এটাকে প্রেস করলাম, এটা খুললো, ঠিক আছে। এরপরে আমরা এটাকে খুলে নেব। ওকে, খোলার পরে এই র্যামটা আমরা পরিষ্কার করব। কি দিয়ে পরিষ্কার করব? রাবার। কিসের রাবার? ওই যে আমরা যেগুলা পেন্সিল দিয়ে কোনো কিছু লিখলে মুছি না, রাবার দিয়ে, ওই রাবারটা দিয়ে আমরা এই অংশটা, কোন অংশটা যেটা শুধু গোল্ডেন টাইপের দেখা যাচ্ছে, শুধু ওই এরিয়াটুকু মুছবো। এর উপর দিয়ে আবার কিন্তু ঘাট আছে, ওই ঘাটগুলোতে আবার যাতে রাবার না লাগে, তাহলে ঘাটগুলো যদি একটা ভেঙে যায়, র্যাম শেষ। এই শুধু যে গোল্ডেন এরিয়াটা যেটা, এই জিনিসটা আমরা মুছে আবার লাগাতে পারবো, তবে ফু দিব না। ফু দিলে কি হবে? মুখ থেকে যদি কোনো রকমের একটা থুতু যদি আপনার লাগে, তাহলে ওইটা আপনার ঘাট যখন লাগাবেন ওখানে আপনার নষ্ট হয়ে যাবে। পানি হচ্ছে দেখি কম্পিউটারের পরম শত্রু, ঠিক আছে। ওকে, সো আমরা এই জিনিসটা লাগানোর সময় একটু খেয়াল করে আমরা মুছতে হবে। রাবার দিয়ে মুছবো, রাবার দিয়ে মুছার পরে ব্রাশ দিয়ে ক্লিন করবেন। ব্রাশ দিয়ে হয়তো রাবার লেগে থাকতে পারে,
সেটাও খেয়াল রাখবেন। রাবারটা লেগে আছে কিনা, ব্রাশ আছে না, এই ব্রাশ দিয়ে আমরা রং করে যে ব্রাশ, ওই রং করে ব্রাশগুলো দিয়ে হালকা একটু টেনে দিলে ক্লিন হয়ে যাবে। ঠিক আছে, এটা প্রাথমিক একটা সমাধান। যদি আমার কম্পিউটার বারবার অন হচ্ছে, বারবার অফ হচ্ছে, বা ডিসপ্লে আসতেছে না, এটা হচ্ছে প্রাথমিক একটা সমাধান। ওকে, এই প্রাথমিক সমাধানটা করার জন্যই দোকানদাররা 500 টাকা নিয়ে নেয়। যে জানে তার জন্য প্রাথমিক, যে জানে না তার জন্য কি জানে কি হয়েছে কে জানে। দেখেন তো কম্পিউটারটা অন হচ্ছে না কেন। আচ্ছা, এবার লাগানোর সিস্টেমটা একটু খেয়াল করেন। এখানে একটা মাঝখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি না, এই গ্যাপটা এইখানেও আছে। আপনাকে দুটোটা গ্যাপ মিলাতে হবে, যে কোনটা গ্যাপ মিলতেছে। যেখানে গ্যাপ মিলবে তখন বসাবেন। আপনি উল্টা বসালে কিন্তু বসবে না। উল্টা বসানোর চেষ্টা করতেছি, এখানে বসবে ঠিক, এই পাশে বসবে ঠিক, কিন্তু মাঝখানে যাবে না, চাপ দিলে যাবে না। কারণ এই ঘাটটা এখানে দেখা যাচ্ছে যে 0 পড়ে শূন্য খালি দেখা যাচ্ছে। এই ঘাটটা হবে যেখান বরাবর আছে ঘাটটা, ওই বরাবর দিব। বসানোর পরে এটাকে ধরে চাপ দিব, চাপ দিলে এই দুইটা উঠে যাবে, এই দুইটা উঠে যাবে। আমার এটা ভেঙে গেছে, এই জন্য বারবার পড়ে যায়। এই চাপ দিলাম, এই পাশটা লক হয়ে গেছে, দেখছেন? এটা এরকম খোলা ছিল, এটার মতো ছিল, লক হয়ে গেছে। এটা চাপ দিলাম, এটাও লক হয়ে গেছে। বুঝতে পেরেছি? যেহেতু একটু পুরানো, তাই এই জন্য আমি আর একটু চেক দিয়ে দিলাম, হালকা হাত দিয়েও টাইট করে দিলাম। সেম ভাবে এই র্যামটাও লাগিয়ে নিচ্ছি। র্যামের ব্যাপার অলরেডি আমি আগেই বলেছি, র্যাম কেনার ক্ষেত্রটা বলে দিয়েছি অলরেডি। এই হচ্ছে মোটামুটি বিষয়। এবার আসি, এখানে আমরা অলরেডি এগুলো বলেছিলাম, তাই না? এগুলো অলরেডি বলা আছে আমাদের। খেয়াল রাখবেন, আপনি মাদারবোর্ড কেনার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার এই মাদারবোর্ডে কি কি পোর্ট আছে। ডিসপ্লে পোর্ট আছে কিনা, যেমন HDMI পোর্ট, যেমন এটার ভিতরে HDMI পোর্ট আছে না, এটার ভিতরে HDMI পোর্ট নাই। দেখছেন? যেমন ডিজিটাল মনিটরটা এখন এটার ভিতরে সাপোর্ট করবে না। এই যে মনিটরটা, এটার ভিতরে এখন লাগাতে গেলে পারবো না। হ্যাঁ, যদি এটার ভিতরে BGA কেবল আছে, যদি এই কেবলটা আবার এটার ভিতরে থাকে তাহলে পারবো। যেমন এটার ভিতরে হয়তো আছে, দেখেছি আছে, পারবো। কিন্তু যদি এটার ভিতরে না দিত, যেমন এটার ভিতরে HDMI-টা দেয় নাই, কারণ এটা পুরানো। HDMI একটু আপডেট। এখন নতুন যে সকল মনিটরগুলো আসতেছে, ওগুলোতে দেখা যাবে আস্তে আস্তে এই BGA পোর্টটা থাকবে না, শুধু HDMI সিস্টেম থাকবে। তো মাদারবোর্ড কেনার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার এখানে কি কি পোর্ট আছে। আপনি যদি ভারী কাজ করেন, সেক্ষেত্রে আমরা দুইটা ডিসপ্লে একসাথে লাগানো দরকার হয়, দুইটা মনিটর, একই কম্পিউটারে দুইটা মনিটর লাগানো দরকার হয়। তখন ওই দুইটা মনিটর লাগানোর জন্য আপনার পোর্ট আছে কিনা, এই জন্য মাদারবোর্ড কেনার সময় এই জিনিসটা খেয়াল রাখবেন যে কি কি পোর্ট আছে, সেটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, ওকে। এইগুলো মোটামুটি আমাদের হার্ডওয়্যার ক্লাসের। আর আমি ফ্যানটা একটু লাগাই ফেলি। ফ্যানটা লাগানোর জন্য প্রথমে লকগুলোকে উপর দিয়ে খোলা আছে সবগুলো, এরপরে এটাকে আগে দিলাম, বসালাম, এটাকে বসালাম, তারপরে এইটাকে বসাই। এটা এসেছে, এটা আসে নাই, এটাও আসে নাই। প্রবলেমটা কোথায়? জায়গা পায় না, এখানে এসেছে। যদি চারোটা মাথা আসে তাহলে বুঝতে পারবেন এই যে এই আসছে। ঠিক আছে, তার মানে ঘাটে বসেছে। এখানে কিন্তু ঘাট ভেঙে যায়, যদি আপনি ঠিকঠাক মতো না লাগিয়ে ঘুরাইছেন তাহলে ভেঙে যাবে। এখন এটা কিন্তু বরাবর বসেছে। এখন আমি যদি এটাকে চাপ দিই, চাপ দিলে কি হবে? এটা লক হয়েছে। এই চাপ দিয়েছি, এটা লক হয়েছে। চাপ দিয়েছি, এটা লক হচ্ছে কিভাবে দেখেন, এই যে দেখেছেন, এই যে। ঠিক আছে, এই লক হওয়ার কারণে এই যে কালো জিনিসটা আসছে না, এই কালোটা মূলত এটাকে স্প্রেড করে দিচ্ছে। স্প্রেড করার কারণে সে আর বাইরের দিকে বেরোতে পারে না। ওকে, হ্যাঁ, ঠিক আছে, পারফেক্ট। এবার আমরা এরপরে ঘুরে দিব জাস্ট, ব্যাস। এই হচ্ছে মাদারবোর্ডের ফিটিংস এর কাজ শেষ। ঠিক আছে, এইখানে এবার আসি। এই যে স্লটটা দেখতে পাচ্ছি 24, এটা হচ্ছে যে 24 কানেক্টর। এখানে 24টা কানেক্টর থাকে। এটা হচ্ছে মেন পাওয়ার সাপ্লাইয়ের কানেক্টর। এই যে আমাদের এখানে মেন যে লাইনটা আছে, এইটা মাদারবোর্ডের মেন কানেকশনটা, ইলেকট্রিসিটির কানেকশনটা। ঠিক আছে, এটা মূলত কোথা থেকে আসছে? এই যে পাওয়ার সাপ্লাই থেকে, ওখান থেকে সে কারেন্ট সাপ্লাই দিয়ে থাকে। কথা বুঝতে পেরেছি?
এখন আমরা এটাকে এখানে লাগিয়ে দিব। এখানে একটা ঘাট ছিল, এটা ভেঙে গেছে। এখানে একটা ঘাট ছিল, ভেঙে ফেলছে, কেউ হয়তো না বুঝে টানছে, ভেঙে ফেলছে। যদি এই পিসিটা আমার পুরানো আরেকজনের পিসি, সে দান করেছে। এটাকে বসাতে হবে 2003 এরকমই। এই যে পাওয়ার সাপ্লাইটা লেগেছে, এই তাহলে এটা হচ্ছে মেন আমাদের পাওয়ার সাপ্লাইয়ের 24 কানেক্টর যেটাকে বলা হয়, 24 কানেক্টর। আর এই ফ্যানেরটা হচ্ছে এই পাশে আছে। এই দুইটাই আমাদের বেশিরভাগ আমরা খোলা হয়, বাকিগুলো খুব একটা ধরা হয় না। ঠিক আছে, তারপরে হচ্ছে যে কি আর কি কি কানেক্টর আছে এখানে আমাদের, এগুলো হচ্ছে বলা হয় সাতা পোর্ট। সাতা পোর্ট গুলো কেন ব্যবহার করা হয়? এই যেমন এখন এটার এই যে হার্ড ডিস্কটা আছে, হার্ড ডিস্কটা লাগাইতে হলে একটা সাতা কেবল আছে, এরকম এরকম একটা এরকম কেবল আছে। ঠিক আছে, এগুলোকে বলা হয় সাতা কেবল। ঠিক আছে, তো এটার একটা পার্ট এখানে লাগবে, আর একটা পার্ট ওটার সাথে লাগবে। একটা পার্ট এটার সাথে লাগবে, আর একটা পার্ট এটার সাথে লাগবে। কথা বুঝতে পারছি? এই আর এছাড়া আর কোনো খুব একটা জটিলতা কেন? জি না, যেটাতে হ্যাঁ হ্যাঁ যেটাতে এসএসডি আছে সেগুলো সরাসরি এই এরকম র্যামের মতো লাগানো থাকে, ওটার জন্য কোনো ছাতা কেবল লাগে না। কথা বুঝতে পারছি? ঠিক আছে, হ্যাঁ নাই, হ্যাঁ। আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, গ্রাফিক্স কার্ড। হ্যাঁ, গ্রাফিক্স কার্ড জিনিসটা কি, যারা ডিজাইন করবে অথবা যারা ভিডিও এডিটিং করবে তাদের গ্রাফিক্স কার্ড লাগবে। গ্রাফিক্স কার্ড ছাড়া ভিডিও এডিটিং এবং ডিজাইনের ভালো কাজ করা সম্ভব না। ঠিক আছে, সো গ্রাফিক্স কার্ডের 4 জিবির হয়, 6 জিবির হয়, 8 জিবির হয়, 16 জিবির হয়। আপনি যত বেশি গ্রাফিক্স কার্ড নেবেন ভালো, তত স্পিড বেশি পাবেন। গ্রাফিক্সের কাজগুলো করে, গ্রাফিক্সের ভিডিও এডিটিং এর কাজগুলো করবেন, স্মুথলি কাজ করতে পারবেন। কথা বুঝতে পারছেন? এই আবার আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি র্যাম বাড়াচ্ছেন 32 জিবি, র্যাম নিয়েছেন 32 জিবি, এসএসডি 256 জিবি, তাহলে লাভ হবে না। এক শাখা ভালো আর এক শাখা দুর্বল হবে না, দুইটাকে সময় অ্যাডজাস্ট রাখার চেষ্টা করবেন। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, তো গ্রাফিক্স কার্ডটা আমি বলেছি যে যারা গ্রাফিক্সের কাজ করবে, ভিডিও এডিটিং এর কাজ করবে তাদের জন্য। আদারওয়াইজ গ্রাফিক্স কার্ডের খুব একটা না হলেও যারা অফিসিয়াল কাজ করে তাদের গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয় না। ওকে, এখন আমরা এটাকে এবার লাগিয়ে দিব। আমি আর লাগাচ্ছি না, এভাবে থাকুক। স্ক্রু লাগানোর শুধু এখন কাজ হচ্ছে স্ক্রু লাগানো, আর কিছু কাজ না। ওকে, একটা মিনিট বসেন, যেহেতু পুরান পিসি দেখালাম, নতুন পিসিটা আপনাদেরকে একটু দেখাবো। নতুন পিসিটার ভিতরে কিরকম করে দেওয়া আছে। স্যার এটা একটু লাগান। দেখেন আপডেট পিসি খুলে দেখাচ্ছি নতুন পিসি। ঠিক আছে, ওটা তো নষ্ট পিসি দেখালাম, যেহেতু ওটার ভিতরে খুলে মেলে অনেক কাজ করি, তো এই জন্য না ধরার চেষ্টা করি, নতুনগুলো না ধরার চেষ্টা করি। কারণ একটা জিনিস জানি, ইলেকট্রিক জিনিস, একটা জিনিস খেয়াল রাখবেন, ইলেকট্রিক জিনিস চলতেছে তো ধুলাবালি পড়ে থাকলে ওটা চলো, ওটা ধরবেন না, ওটা ভালো থাকবে। আপনি ধুলাবালি পরিষ্কার করতে গিয়ে খুলছেন লাগাচ্ছেন, একটা সময় ঘাট নষ্ট হবে। কথা বুঝতে পারছেন? তো এই জন্য আমি শুধু জাস্ট কেসিংটা খুলে দেখাই ভিতরে কি কি অবস্থা। কেসিং এভাবে খোলা যায়, হাত দিয়ে যদি বেশি টাইট হয় স্ক্রু ড্রাইভার নেবেন। আচ্ছা, কেসিং খুলবো কোন সাইডটা, এই সাইড না এই সাইড, এটা কিভাবে বুঝবো? এটা খেয়াল রাখবেন, এই জিনিসটা যে পাশে আছে সেই পাশে লক, আর এইদিকে যেদিকে খোলা আছে এদিকে আমরা খুলবো। ও স্যার, এটা না তো, কোনটা খুলে ফেলতেছি। এই দেখেন জাদুর বাক্স, এই যে সব জাদু দেখেছেন আপনারা। একটু ভালো করে এবার একটু ভালো, ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে একটা ব্যাটারি আছে দেখেছেন, ব্যাটারিটা ওখানে দেখাতে ভুলে গেছি। ব্যাটারি এটাকে বলা হয় সিমোস ব্যাটারি। সিমোস ব্যাটারিটার কাজটা কি? আপনার কম্পিউটারের টাইম ঠিক রাখে। ঠিক আছে, যদি আপনার সিমোস ব্যাটারি শেষ হয়ে যায় টাইম এলোমেলো হয়ে যাবে। মানে আপনি কম্পিউটার অফ করেছেন আবার অন করেছেন, দেখা যাবে টাইম, যে টাইমটা এখন যে টাইম ওই টাইম নাই, টাইম চেঞ্জ হয়ে গেছে। তার মানে বুঝবেন যে আপনার ব্যাটারি ক্ষমতা শেষ।
ব্যাটারি লাগাতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে এটা বলেছি র্যাম, এটা আমাদের কুলার ফ্যান, এটার কাজ হচ্ছে কি এটাকে কুল রাখবে, এটা আর একটা কুলার ফ্যান যাতে সবগুলোকে কুলিং করে, ঠিক আছে। এই যে এসএসডিটা, এই দেখেন এসএসডিটা, ছোট এসএসডি দেখেছেন, এটা হার্ড ডিস্ক নাই, এসএসডিটা দেখেছেন, এটা হচ্ছে আমাদের এসএসডি, ওকে। আর এটা আমাদের 24 কানেক্টর, যেটা বলেছি পাওয়ার কেবল থেকে আসে, এটা এটা দেখানো হয়েছে। তার পরবর্তীতে আর আর মোটামুটি এই খুব বেশি কিছু জিনিসটা নাই, যা আছে মাদার বোর্ডের ভিতরে আর কিছু ছোট ছোট, যেগুলো আমাদের আসলে বুঝার বিষয় না, যেটা মেন বুঝার জিনিস কিনতে গেলে আমরা বুঝতে পারবো সেটা, ওকে। বাকি ক্লাস বড় স্যারে নিবে আপনাদের, আমি আর নিতে পারবো না। স্যার, ও স্যার, স্যার কেন আসছেন অফিসে? ক্লাস নিতে? তাহলে আপনি, ওয়ালাইকুম আসসালাম, বলেছিলেন যে, ঠিক আছে ভিতরে বসেন, ভিতরে ওনাকে নিয়ে ভিতরে বসেন। ওকে, কিছু আছে এখানে? ওকে, আচ্ছা ঠিক আছে, মোটামুটি তাহলে আমরা হার্ডওয়্যার ক্লাসটা কমপ্লিট করলাম। আশা করি এখন থেকে আপনারা কম্পিউটার কেনার সময় আপনাদের একটু আগে থেকে বেটার নলেজ আসবে, তাই না? আপনি কি কি দেখবেন আবার বলে দিচ্ছি। প্রথমে প্রসেসরটা দেখবেন, যত আপডেট নেবেন তত ভালো। আপনি দরকার হলে আগে ChatGPT কে জিজ্ঞেস করবেন যে প্রসেসর আপডেট কি আছে, যে কত কত মডেলের আপডেট আছে, সেগুলো একটা জেনে নিলেন। কম্পিউটার কেনার আগে লিস্ট করবেন যে এই প্রসেসর আছে মডেলটা। তার পরবর্তীতে প্রসেসরের পরে বললাম যে কি মাদারবোর্ড, ওই প্রসেসরের সাথে কোন মাদারবোর্ডটা মিলবে জিজ্ঞেস করে নেবেন ChatGPT কে। দামও কত আছে গুগলে গিয়ে সার্চ করবেন, গুগলে গিয়ে মাদারবোর্ডের নাম আছে, মাদারবোর্ডের সিরিজের মডেল নাম্বার আছে, ওই মডেল নাম্বার আপনি এখন সাপোজ আপনি দোকানে কিনতে গেছেন, আপনাকে এই মডেলটা দেখাচ্ছে, আপনি ওই মডেল নাম্বারটা গিয়ে ওই ব্র্যান্ডটা দিয়ে, যেমন গিগাবাইট মনে করেন যে কি A450 এই তো সিরিজ, ওইটা লিখে গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করলে দেখবেন যে কি ওটার প্রাইসটা ওখানে শো করবে, তাহলে দোকানদার আপনার কাছ থেকে কি বেশি নিচ্ছে না কম নিচ্ছে আপনি বুঝতে পারবেন। গুগলে ওয়েবসাইটে যে প্রাইসটা ওইটা কিন্তু প্রফিট সহকারে প্রাইস, যেটা যে অ্যাকচুয়াল প্রাইস বিষয়টা এমন না, ওটা প্রফিট সহকারে যে প্রাইস, ওখান থেকে আপনি 400-500 টাকা লেস করতে পারবেন, 400-1000 লেস করতে পারবেন। কথা বুঝতে পারছেন? এই গেল তাহলে প্রসেসর বললাম, মাদারবোর্ড বললাম, তারপরে র্যাম দেখবেন ভালো যত জিবি হয় 8 GB, কমসে কম 8 GB নিচে নেবেন না, 8 GB 16 GB 32 GB যা হয় দিবেন। তারপরে SSD কমসে কম 512 GB এরকমই নেবেন না, ঠিক আছে। এই চারটা শুধু কি মেন ম্যান্ডেটরি। আর যদি ল্যাপটপ নেন সেকেন্ড হ্যান্ড বা নতুন, ল্যাপটপের ক্ষেত্রে ব্যাটারিটা দেখবেন যে ব্যাটারি ব্যাকআপ কত ঘন্টা দেয়, ওই ব্যাটারি ব্যাকআপ কত ঘন্টা। নতুন হলে জেনারেলি এই 5-6 ঘন্টা ব্যাকআপ দিবার কথা, সেকেন্ড হ্যান্ড হলে 2 থেকে 3 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে, যদি এরকম ভালো দেখে নিতে পারেন আর ল্যাপটপ, ঠিক আছে। এই গেল মোটামুটি আমাদের হার্ডওয়্যার ক্লাস। আশা করি এবার কম্পিউটার কেনার ক্ষেত্রে আমাকে আর কোশ্চেন করা লাগবে না, আপনারা নিজেরাই গিয়ে কম্পিউটার কিনতে পারবেন।